বিগত কয়েক বছর ধরে সত্যি সত্যি এই যে এটা অনেক পরিশ্রম করেছেন কিন্তু বিসিএস প্রিলি উত্তীর্ণ হতে পারছেন না, এমন কি কেউ আছেন? এরকম পোস্ট করেছিলাম, প্রায় এখানে 60টার মতো কমেন্ট কিন্তু আসছে। এবং কমেন্টগুলো যদি দেখি, কমেন্টের বেসিসেই আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর, প্লাস আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কি কোন কোর্স করবেন, এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন। তো সবকিছু ভেবে মনে হলো যে আসলে এইভাবে ছন্নছাড়া ভাবে আপনাদের মেসেজের উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন। হুম। তো সেই জায়গাতে ভাবলাম যে একটা লাইভ করলে বেটার হয়। যে আপনারা কেন প্রি ফেল করছেন তার একটা কারণ যেগুলো খুঁজে পেয়েছি আমি, সেই কারণগুলো নিয়ে কথা বলা, প্লাস আপনারা এই যে কারণগুলো আছে যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে আপনি এখান থেকে উত্তরণ কিভাবে পাবেন সেটা নিয়ে কথা বলবো। আবার যদি এই সমাধানের জন্য আপনি বিসিএস ডক্টরে আসেন তাহলে বিসিএস ডক্টর থেকে আপনি কোন কোর্সটা আপনি করলে আপনার সমস্যার সমাধানটা হবে। তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে আপনার সমস্যাটা কোথায়। তো সমস্যাটা আইডেন্টিফাই করতে পারলেই আপনি কিন্তু এটার সমাধানটা পাবেন। তো আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি নিজের সমস্যা আইডেন্টিফাই না করতে পারেন যে আপনার সমস্যাটা কোথায়, প্রিলি ফেলের কারণ, তাহলে কিন্তু আপনি এটা সমাধানও ঠিকভাবে করতে পারবেন না। তো এটা আগে জরুরি, সমস্যাটা আইডেন্টিফাই করা। তো আমি যদি এই পোস্টের কমেন্টগুলোতে দেখি যে একজন লিখেছেন যে আর 2বার দিতে পারবো কিন্তু প্রিলি কাভার হচ্ছে না। তারপর বলছে একজন, ইয়েস স্যার, আপনি যেভাবে পড়তে বলবেন আমি রাজি। ঠিক আছে, এরকম। তো ভাই অনলি প্রিলি কোর্সটা কবে আসবে এরকম ম্যাক্সিমাম বলছে আসি আসি, হ্যান্ড রেজ করছে যে না, আমি গত কয়েক বছর থেকে পরিশ্রম করছি কিন্তু প্রিলি উত্তীর্ণ হতে পারছি না, তাদের কথা মতে কিন্তু এটাই দাঁড়ায়। আবার অনেকে বলছে আমি ভেরি হেল্পলেস, আপনার সাথেই আছি, আমি সবাই প্রায় এরকম লিখছে। তারপরে পাচ্ছি না কোনোভাবে আগাতে, এরকমও কিন্তু আছে। আহ, অনেকে লিখছে যে লং টাইম আমি লেগে আছি। তো এর মধ্যে আহ, বেশ কিছু কমেন্ট এরকম আসছে, একটু লং কমেন্ট। যে কমেন্ট এরকম ছিল যে কেউ নাই, কজ অনেস্ট কথা হচ্ছে অনেক পরিশ্রম করলে টেকা হতো, নিশ্চয়ই কোথাও না কোথাও ল্যাক থেকে যায়। কথাগুলো আমার ভালো লাগছে। 100% পরিশ্রম করে সাকসেসফুল হয় নাই এরকম কেস কম। বুঝলেন? আপনাদের মধ্যেই কেউ না কেউ কমেন্ট করছে। লাক ফেভারের ব্যাপার আছে, তবে আমি এটাই মনে করি আমার লাক ছিল বা নাই এরকম কিছু, বা আছে তাই সাকসেসফুল হতে পারছি না, এরকম একটা তার হয়তো মনে হচ্ছে যে একজন পরিশ্রম করছে কিন্তু লাক নাই জন্য সে মানে সাকসেসফুল হচ্ছে না। এটাও কারণ হতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত সে কিন্তু বলেছে যে 100% পরিশ্রম করলে সাকসেসফুল হয় না এরকম কেস খুবই কম। আপনাদের মধ্যেই একজন কমেন্ট করেছেন। তারপর আবার একজন বলেছেন 2026 সালে পুরো দমে পড়তে চাই, শেষ বিসিএস কিভাবে আগাবো, কোন কোর্সে ভর্তি হব, এরকম বলেছেন। তারপরে ম্যাক্সিমামই জি স্যার, আমি আছি স্যার, সবার যেভাবে বলেছেন আর কি। যে তার মানে অনেক বছর থেকে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনি প্রিলি উত্তীর্ণ হতে পারছেন না, মেসেজটা কিন্তু এটাই দিচ্ছে। ওকে, জি জি আমি আছি, এরকম। তারপরে আরেকজন লিখেছেন, নাম আমি বলছি না, যারা কমেন্ট গেলেই বুঝতে পারবেন, যে 48-এ পাশ করেছিলাম প্রিলি, 46 এবং 47-এ ভরাডুবি। তারপরে যেটা বলছে যে 48 প্রিলি পাশ করছে, তার মানে 46 47 পারে নাই। কেন পারে নাই, এখানে একটা ব্যাপার আছে। কারণ 48-এ যদি প্রিলি পাশ করে, এখানে শর্ট সিলেবাস ছিল, পুরোটা কিন্তু ছিল না। আবার এখানে মেডিকেল বা ডেন্টাল পার্ট যেটা ছিল সেটা আবার হেল্প করছে, এটা একটা কারণ। 46 এবং 47 কিন্তু পুরোটা জেনারেল পার্ট ছিল, পড়াশোনার গ্যাপ থাকতে পারে। ওকে, তারপরে এরকম আরো আছে প্রায় অনেকগুলো তো মেসেজ। ঠিক আছে, তার মধ্যে কিন্তু এই একটা মেসেজ যেটা আমার ভালো লাগছে, যে অনেকে বলেছে যে ঠিকভাবে পরিশ্রম করলে আসলে সাকসেসফুল হবে না, এরকম সম্ভাবনা খুবই কম। এই কথাটার সাথে আমি একমত। তাহলে আগে বুঝতে হবে আসলে ঠিকভাবে পরিশ্রমটাকে কোনটাকে বোঝাবে। আপনি কোন লেয়ারে থাকলে, হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি সেগুলো ডেফিনেটলি উত্তর দিব। আমি মূলত গত দিনের যে কমেন্টগুলো ছিল সেই কমেন্ট বেসিসেই আমি ভেবেছি যে আপনার সাথে সরাসরি লাইভে কথা বলি। আর লাইভ চলাকালে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি সেই প্রশ্নটা আমাকে জানাবেন, আমি সেটার উত্তরে আমি দেওয়ার ট্রাই করব। এবং আমি কোনো কথা যেন মিস না যায়। আমি সাধারণত ক্লাসে যখন ক্লাসের ফাঁকে কোনো পরামর্শ দিই
কারণ ক্লাসের মধ্যে যে কথাগুলো বলি সেগুলো তো আমি ইমপ্রম্পটু বলে যাই, কোনো ধরনের লেখা থাকে না বা আগে আগে থেকে প্রস্তুতি থাকে না। কিন্তু এবার আজকের এই লাইভটা করার জন্য আমি সব জানি, আপনাদের কি বলবো সব আমি জানি, কিন্তু কারণ এগুলো যা লেখার কিন্তু আমিই লিখেছি, ঠিক আছে, যা লেখা। কিন্তু তারপরেও যেন আমার কোনো কথা বাদ না পড়ে, এই জন্য আমি রেখেছি, হ্যাঁ, যে আপনাদের আমি পুরোপুরি সবকিছু যেন বলতে পারি। তো আমি কয়েকটা রিজন পেয়েছি, যে কারণে আপনি ফ্রিলি পাস করতে পারছেন না। প্রথমে শুরু করব বড় রিজন থেকে ছোট রিজনের দিকে যাব। বড় রিজন বলতে প্রথম রিজন হচ্ছে যে আপনি বিগত কয়েক বছর ধরেই পড়াশোনা করছেন কিন্তু প্রিলি ফেল। প্রথম কারণ হলো আপনি পড়ছেন বাট কোনোবারই পুরো সিলেবাস শেষ করেন নাই। অনেক বছর থেকে পড়ছেন কিন্তু কোনোবারই, হয়তোবা বড় কারণ বলছি কিন্তু এটা, পুরো সিলেবাস শেষ করেন নাই। যেরকম ভাবে আমরা মেইন কোর্সে পুরো সিলেবাসটা শেষ করে থাকি বিসিএস প্রিলি মেইন কোর্সে, ওরকম ভাবে আপনার করা হয় না, এ টু জেড আপনার কখনো যাওয়া হয় নাই। বড় কারণ এটা, কারণ আমাদের কোর্সের সাথে রিলেট করে দিলে আপনারা বুঝে যাবেন এই জিনিসগুলো। 2 নম্বর কারণ হইতে পারে হয়তোবা পুরো সিলেবাস একবার করে পড়ছেন, গো থ্রু করছেন বা শেষ করছেন। তো এই পুরো সিলেবাসের সাথে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ যে টপিক আছে এই টপিকগুলো বাছাই করে ওগুলো গুরুত্ব দিয়ে শেষ করেন নাই। এটা সেকেন্ড কারণ হতে পারে। আমি ধীরে ধীরে ন্যারো ডাউন করছি যে কারণগুলো, ঠিক আছে। প্রথমে ছিল ভাস্ট জায়গা, তারপরে ধীরে ধীরে ছোট করছি। হ্যাঁ, এবার পুরোটা পড়েছেন আপনি, কিন্তু বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি বিগত প্রশ্নটাকে গুরুত্বই দেন না, কারণ আপনি তো পরীক্ষা দিবেন যখন, আজকে 50তম দিলে এটা বিগত হয়ে যাবে, তাহলে সামনে 50তম বা গত 47-48তমতে কিভাবে প্রশ্ন হয়েছে আপনি এই প্যাটার্ন ফলো করেন নাই। বিগত বিসিএস এর যে প্রশ্ন যেগুলো হয়েছে এগুলোতে কি ধরনের প্রশ্ন হয় এটার অ্যানালাইসিস আপনার নাই। অ্যানালাইসিস করে পুরো সিলেবাস থেকে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো বাছাই করেন নাই, গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাছাই করেন নাই, সেগুলো ফোকাস দিয়ে আপনি পড়েন নাই। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লাইভ ক্লাসগুলো যেগুলো হচ্ছে প্রিমিয়াম 4S কোর্সে, আর আমি প্রিমিয়াম 4S কোর্সে যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে এইভাবে আপনি নিজে অ্যানালাইসিস করে পড়েন নাই। এটা সেকেন্ড কারণ হতে পারে। তারপরের কারণ হলো যে আপনি, হ্যাঁ, সিলেবাস ভালোভাবেই শেষ করছেন, ঠিক আছে, সিলেবাস একবার না 2বার আপনি শেষ করছেন, এই মাথা থেকে ওই মাথা বারবার আপনি রিভিশন করছেন, শুধু পড়েই গেছেন, যে একটা বই বা গাইড ধরে আপনি এই মাথা থেকে এই মাথা শুধু পড়েই গেছেন, পড়ছেন। কিন্তু এই দশম বিসিএস থেকে শুরু করে 49তম বিসিএস বা সর্বশেষ যে বিসিএস রয়েছে এই বিসিএস পর্যন্ত, বা আপনি যখন বিসিএস দিয়েছেন এই বিসিএস পর্যন্ত দশম থেকে তো প্রশ্ন যেগুলো আসছে প্রায় এখান থেকে 4500-5000 প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনি কখনো পুরোটা শেষ করেন নাই, বিসিএস এর বিগত সালের প্রশ্ন। এবং বিগত সালের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নকে একটা একটা করে টপিক ধরে ধরে পড়তে হবে, টপিক ধরে পড়তে হবে। বিগত সালের প্রশ্ন পড়া মানে এরকম না যে আপনি শুধু প্রশ্ন উত্তর পড়ে গেলেন, এটাকে বিগত সালের প্রশ্ন পড়া বলে না। বিগত সালের প্রশ্ন পড়া সেটাকেই বলে যে আপনি প্রত্যেকটা প্রশ্নকে একটা টপিক ভাববেন, ভেবে ওর ইন ডেপথে গিয়ে প্রস্তুতি নেবেন। এইভাবে আপনি কয়জন করেছেন, যেটা কিনা আমি আরএসআই প্রোগ্রামে বিগত বছরে যে প্রশ্ন যেভাবে সলভ করিয়েছি, এটাতে প্রচুর ফ্রি ক্লাস আছে, দেখবেন এই টেকনিকে বিগত সালের প্রশ্ন কয়জন সলভ করেছেন। যদি আপনার আগে সব পড়া থাকতো, বিগত সালের প্রশ্ন ভালোভাবে সলভ করা থাকতো, আপনার প্রিলি আটকানোর কথা ছিল না। ওকে, তাহলে 3টা আমি কারণ বললাম। চতুর্থ কারণে আসি। ধরেন আপনি উপরে সব করছেন, A to Z পড়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, বিগত সালের প্রশ্ন আপনি পড়ছেন, কিন্তু তারপরেও প্রিলি উত্তীর্ণ হতে পারেন নাই। এবার যে কারণটা বলবো সেই কারণ হচ্ছে আপনি এই সব কিছু করলেও পরীক্ষাটা দেন নাই, বা এক্সামগুলো প্র্যাকটিস করেন নাই, করলেও সেটা পর্যাপ্ত করেন নাই। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কতটা গুরুত্ব দিয়ে এক্সামগুলো দিয়েছেন, নিজেকে একবার জিজ্ঞেস করেন যে আপনি পড়া শেষ করেছেন, বিগত বিসিএস এর প্রশ্নগুলো শেষ করেছেন, কিন্তু এক্সাম প্র্যাকটিসের সময়টাতে আপনি কতটা গুরুত্ব দিয়ে এক্সামগুলো প্র্যাকটিস করেছেন বা মডেল টেস্টগুলো দিয়েছেন। আপনি কি এরকম বলতে পারবেন যে কোনো একটা বিসিএস এর আগে আপনি 150 থেকে 200টা পরীক্ষা দিয়েছেন?
বা আমি এটা একটা কোয়ান্টিটি বললাম, পরীক্ষার কোয়ান্টিটি কি, এরকম কোনো প্রশ্ন সলভ করেছেন যে আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে হোক বা যে কোনো ভাবে হোক 10 থেকে 12 হাজার প্রশ্ন আপনি সলভ করেছেন? এরকম সংখ্যক কি প্রশ্ন সলভ করেছেন আপনি ফাইনাল একটা মানে পরীক্ষাতে যাওয়ার আগে? সেভাবে কি নিজেকে এক্সাম দিয়ে দিয়ে রেডি করেছেন? শুধু পড়েই গেছেন, কিন্তু আপনি কি এক্সাম দিয়ে দিয়ে নিজেকে প্রিপেয়ার করেছেন? আপনি মেইন এক্সাম তো আপনি দিবেন এমসিকিউ স্টাইলে পরীক্ষার হলে। সেইভাবে নিজেকে রেডি করার জন্য কি আপনি 100, 150 বা 200টা পরীক্ষা দিয়েছেন? বা যদি এমসিকিউ চিন্তা করি আমরা, 10,000 বা 12,000, 13,000, 14, 15,000 এমসিকিউ আপনার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি সলভ করেছেন? এটা আগে নিজেকে জিজ্ঞেস করেন। ঠিক আছে? আমাদের দেখেন 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ কিন্তু আছে, সাথে মডেল টেস্ট ব্যাচগুলো কিন্তু আছে। 2,000 এমসিকিউ কিন্তু ওখানে আরো অ্যাড করা যায়। তাহলে আপনি চাইলেই কিন্তু যে কোনো, যে মানুষের যে কোনো প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা দেন, এরকম আপনি 100, 150 পরীক্ষাটাকে শেষ করেন। তারপরে বা যতগুলো 100, 150 পরীক্ষা যদি প্রত্যেকটাতে 10টা এমসিকিউ থাকে, তাহলে আর হবে না, 1500 এমসিকিউ দেওয়া হবে না। মানে আমি একটা অ্যাভারেজ বলছি, কারণ আমাদের প্রায় এক্সাম ব্যাচে 130টা এক্সাম আছে, আর ওইটাতেই প্রায় 10,000 এমসিকিউ আছে, ব্যাখ্যা সহ আছে। আপনি এগুলো করেন, পড়েন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন বারবার, আপনি হয়তো পড়েছেন, পরীক্ষায় কতটুকু দিয়েছেন। আপনার পড়া যতটুকু হবে ঠিক ততটুকু পরীক্ষাও দিতে হবে। পড়া যদি আপনার হয় 50%, আপনার পরীক্ষাও দিতে হবে 50%। এই দুইটার মেলবন্ধনে আপনি প্রিলি টিকবেন। ওকে, এবার আমি যদি আসি শেষে, যে আপনি সব করছেন, বিসিএস এর পুরো সিলেবাস ভালো করে পড়ছেন, গুরুত্বপূর্ণ টপিকও ভালো করে পড়ছেন, বিগত সালের প্রশ্ন ভালো করে পড়ছেন, এক্সাম আপনি দিছেন, তারপরেও আপনি প্রিলি পাস করতে পারছেন না, উপরে সবগুলোই করছেন যেটা এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে শেষ মুহূর্তে একটা দোহাই দেওয়া যায় যে ভাগ্যে নাই, ভাগ্যের দোহাই দেওয়া যায়। ঠিক আছে? ধরেন ভাগ্যের ব্যাপারটা দুই ভাবে ডিফাইন করা যায়। একটা ডিফাইন করা যায়, যদি আপনার বিসিএস রিলেটেড চাকরি আল্লাহ ভাগ্যে না রাখে, তাহলে একটা বলতে পারেন যে আপনাকে হয়তো বা সে আল্লাহ চাইলে তো সেটা আপনাকে প্রিলি রিটেন পাস করায় ভাইভাতেও না করাইতে পারে। কারণ আপনি ভাইবা পাস না হলে বা রিকমেন্ডেশন না হলে তো আপনি আলটিমেটলি বিসিএস এর চাকরিটা হবে না আপনার, যতই পড়েন না কেন। আমি যদি বলি যে আপনার ভাগ্যে বিসিএস নাই, যদি এরকম হয়, আমি যদি মনে করি, তাহলে আপনি প্রিলি রিটেন বারবার পাশ করে ভাইভাতে গিয়ে আপনি খারাপ করবেন, অথবা রিকমেন্ডেশন পাবেন না। সেটা 4-5 বার হয়তো আপনি ভাইবা দিয়েছেন, তখন গিয়ে আপনি বুঝবেন যে আপনার বিসিএসটা ভাগ্যে নাই, এরকম। কিন্তু প্রিলি টিকেন নাই, প্রিলি না টিকে যদি আপনি চিন্তা করেন যে আপনার বিসিএস ক্যাডার হওয়া ভাগ্যে নাই, সেটা তো পরের ধাপ, কয়েকটা ধাপ পেরিয়ে যাওয়ার পরে ক্যাডারের চিন্তাটা আসে। হ্যাঁ, এমন হইতে পারে যে ভাগ্যে একবার না বা দুইবার না, এমন না যে আপনি চেষ্টা করলে শুধু প্রিলি মানেই তো পাশ করা মানে ক্যাডার না। মানে প্রিলি পাশ করা মানেই এখানে রিজিক নির্ধারিত না। রিজিক নির্ধারিত হবে যখন রিকমেন্ডেশন হবে, তারপরে যখন আপনি জবে যাবেন তখন। তার আগ পর্যন্ত তো প্রিলিমিনারি স্টেজ। তাহলে এই যে আমি বললাম, তাহলে কি ভাগ্যের, হ্যাঁ, ভাগ্যের আপনি ডেফিনেটলি কথা বলতে পারেন যে এত পরিশ্রম করছি তারপরে ভাগ্যে নেই। কিন্তু আপনি আমার সাথে অন টু অন বসেন, লেট মি ফাইন্ড আউট, আমি দেখিয়ে দিব, যদি আপনার 4টা স্টেজই যদি আপনার কমপ্লিট করা থাকে, কোনো একটা স্টেজে আপনার কমতি আছে, কোনো একটা জায়গায় আপনার গ্যাপ আছে, সেটা আপনি নিজে নিজে ধরতে পারছেন না। এতক্ষণ যা বললাম যে আপনি সবই হয়তো করেছেন, কিন্তু তারপরে প্রিলি পাস করছেন না। কিন্তু আমি ঠিকই আমি বের করে দিতে পারবো, আপনার সাথে 10 মিনিট 15 মিনিট কথা বলে বের করে দিতে পারবো যে এই স্টেজে যাওয়ার পর, এমন না যে আপনি এই স্টেজগুলো পার করেন নাই, মিডল স্টেজে থেকে আপনি আমার কাছে কনসালটেশন চাচ্ছেন যে আমার ভুল ত্রুটিটা আইডেন্টিফাই করে দেন। সেটা না, আপনি এই কয়টা স্টেজ যদি শেষ করে তারপরে আমার কাছে জিজ্ঞেস করেন বা আমার সাথে কনসালটেশনে আসেন, তখন আমি ঠিকই এই 4টা স্টেজের মধ্যে কোনো না কোনো একটা স্টেজে আপনার ভুল আছে, কোনো না কোনো একটা স্টেজে আপনার ঘাটতি আছে, যার কারণে আপনি প্রিলি দিচ্ছেন না। আবার অনেকে আছে কি, এরকম কেস কিন্তু বেশ কিছু আমি ফেস করছি, বা মেসেজ দিচ্ছেন যারা আছেন, যে একটা বিসিএস এর রিটেনও আপনারা দিয়েছেন, কিন্তু 45-এর, নাম বলছি না, 45-এর তিনি রিটেন দিয়েছেন, কিন্তু তারপরে আর একটা প্রিলিও টিকেন নাই। মানে প্রিলি পাস করলেই তো সে রিটেন দিবে, ডেফিনেটলি রিটেন দেওয়ার ব্যাপারটা আসে, কিন্তু তারপরে 46, 47, 48, 49-এর 4টা প্রিলিতে একটাও টেকে নেই। এটার কারণটা কি? কারণটা হলো সে 45-এর সময় যে প্রস্তুতিটা নিয়েছে,
যে যে এরিয়াগুলোতে ফোকাস করে পড়েছে সেইবার ক্লিক করে গেছে 45-এ। ওই টপিকগুলো থেকে হয়তো বা প্রশ্ন হয়েছে, তার কমফোর্ট জোনটা বেশি ছিল, কিন্তু ওভারঅল তার প্রস্তুতি হয় নাই, একটা সামঞ্জস্যপূর্ণ প্রস্তুতি হয় নাই। যে প্রস্তুতি থাকলে সে প্রত্যেকটা বিসিএস প্রিলি টিকবে। ভাগ্যে খারাপ হইতে পারে আরেক বিষয়, আমি আমার কথা বললে অতিরঞ্জিত হয়ে যায়। আপনারা যতটুকু জেনেছেন বা জানেন, ধরেন 39 যখন আমি প্রথম শুরু করলাম, 39 বিসিএস এ তো স্পেশাল ছিল, ওখানে লিমিটেড কিছু সাবজেক্ট ছিল, কিন্তু 40তম বিসিএস এ কি পুরো সাবজেক্ট তো প্রথমবারের মতো পড়তে হচ্ছে। তাহলে ওই 40তম বিসিএস এ পুরো সাবজেক্ট প্রথমবারের মতো, অন্ততপক্ষে এইটুকু দিয়ে কতটুকু পড়েছি, কতটুকু ডিপে গিয়েছি, এটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তখন তো অন্ততপক্ষে আমি এইটুকু পড়ার, মানে এইটুকু তো পড়েছি, যে যতটুকু পড়লে বা যেভাবে প্রস্তুতি নিলে 40তম বিসিএস টেকার পরে, মানে ওটা থেকে মানে একটাও প্রিলি আমার ফেল নাই। এরকম অনেক আছে, শুধু আমি না, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যার প্রিলি কোনোদিন ফেল করে নাই। খুঁজলে প্রচুর পাবে। তার মানে কি, যে আপনার প্রিলির প্রস্তুতি এমন থাকতে হবে, বেসিক বা ফান্ডামেন্টাল প্রস্তুতি এমন থাকতে হবে, যে প্রত্যেকটা বিসিএস আমরা দেখছি প্রশ্ন চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। হতে পারে নতুন প্রশ্ন ডেফিনেটলি আসবে, কোনো বিসিএস এমন না যে 80% প্রশ্ন কমন থাকবে। ওই আলটিমেটলি বিগত বছরের অভিজ্ঞতা যে আপনি পড়াশোনা করেন, তাহলে 50% প্রশ্ন ঠিকই কমন পড়ে। আর বাদ বাকি প্রশ্ন কিন্তু আপনার যে এতদিনের অর্জিত জ্ঞান, মেধা, ডিপ নলেজ, এই সব কিছু মিলেই কিন্তু দেখা যায় যে বাদ বাকি নাম্বারগুলো আগে আপনি প্রিলি টেকেন। এক্ষেত্রে কিন্তু আমারও হয়েছে, সবারই হয়েছে। ধরেন 40-এর জন্য যখন আমি পড়াশোনা করেছি, 41-এর জন্য কি 40-এ সব ফেলে দিয়ে 41-এর জন্য পড়ছি, যে 40-এর পড়াটা আমার 41-এ কাজে লাগবে না? 41-এর পরে যখন 43-এ আবার জেনারেল বিসিএস দিছি, তখন কি 40 41-এ যা পড়ছি সেটা ফেলে দিয়ে 43-এর জন্য নতুন তথ্য বাইরে থেকে নিয়ে এসে পড়েছে? পড়তে হয়েছে? হয় নাই। পড়া একবারই পড়েছি, এবং প্রত্যেকটা বিসিএস নতুন যখন যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো সলভ করেছি। তাহলে নতুন প্রশ্ন যদি আপনি সলভ করে যান, তাহলে ডেফিনেটলি আপনি নতুন প্রশ্নের যে প্রশ্ন প্যাটার্ন, সেটার সাথে আপনি পরিচিত হয়ে গেলেন। সেটা ডেফিনেটলি শুধু প্রশ্ন পড়া মানে প্রশ্ন পড়া না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন মডেল টেস্টও দিতাম, একটা 200 মার্কের প্রশ্ন যখন আমি সলভ করতাম, সকাল থেকে সলভ করা শুরু করলে ওই 200টা প্রশ্ন সলভ করতে করতে আমার রাত হয়ে যেত। তার মানে প্রত্যেকটা প্রশ্নকে একটা টপিক ধরে ধরে সলভ করতে হবে, ওর ভিতরে গিয়ে গিয়ে সলভ করতে হবে। তখন সেটাকে প্রশ্ন সলভ করা বলে। প্রশ্ন সলভ করা মানে শুধু এমসিকিউ পড়ে গেলাম, প্রশ্ন উত্তর, হ্যাঁ প্রশ্ন উত্তর একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, যে অনেক সময় এমন হয় যে আমাদের আহ, মন এরকম ভালো লাগছে না যে একদম ডিপে গিয়ে একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়বো। তখন রিল্যাক্সেশনের জন্য এমন হইতে পারে যে হ্যাঁ, কি কি আছে একবার একটু এক নজর করে দেখে যাই, তো ওটা একটা চর্চার বিষয়। ঠিক আছে, ওটা একটা অন্যরকম ভালো লাগার বিষয় থেকে ওটা করা যায়, বা আমি নিজেও করছি। তার মানে কি, আপনি যখন প্রস্তুতি নিবেন প্রথমবারের মতো, তখন এমন ভাবে প্রস্তুতি নেওয়া উচিত যে বেসিক যে জায়গাটা আপনি 4-5টা বিসিএস দেওয়া লাগলেও যেন একইভাবে কাভার করে। আর প্রত্যেকটা বিসিএস এর সময়টাতে তার আগের কয়েকটা বিসিএস এর প্রশ্ন দেখে যে প্যাটার্নটা, মানে আপনি যখন 40-এর প্রস্তুতি নিলাম, বা 41-এর বা 43-এর প্রস্তুতি যখন নিলেন, বা আপনি যখন 50-এর প্রস্তুতি নেবেন, তখন আপনার কি একটা ফাউন্ডেশন সেভাবে তৈরি করতে হবে, সাথে 10ম থেকে 49তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে তারপর একটা ভালো দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা নিয়ে আপনি 50 দেন, ফেল আসবে না। এরপরে 51 গিয়ে দেন, ফেল আসবে না। এখন 51-তে মনে হবে 50-এ যদি নতুন প্রশ্ন হয়, তাহলে এর মধ্যে 51 দেওয়ার আগে ডেফিনেটলি 50-এর প্রশ্ন ভালো করে সলভ করবেন। আগে তো 10ম থেকে 49 পর্যন্ত পড়েছেনই। 55তম বিসিএস দিবেন, সেটা তো আপনি ফেল করবেন না। কারণ এতদিন পর্যন্ত যা পড়েছেন, ধরেন 50-এ আপনি প্রথমবার নিয়েছেন, কিন্তু 55 গিয়ে আপনি আবার প্রিলি কোয়ালিফাই করবেন। কারণ যা পড়ার আপনি এখনই পড়ে নিয়েছেন, এর বাইরে আরো 4-5টা বিসিএস এসেছে, নতুন প্রশ্ন অ্যাড হয়েছে। এই নতুন প্রশ্নের সাপেক্ষে আপনি যে নতুন প্রশ্নগুলোর তো আপনি সলভ করছেন। তাহলে প্রশ্নের প্যাটার্ন যতই চেঞ্জ হোক, যতই নতুন টপিক থেকে প্রশ্ন হোক, কিন্তু এই প্রশ্ন সলভ করার সময় তো আপনার নতুন টপিকের পড়া তো হয়ে গেছে, হয়নি? অনেকে প্রশ্ন করেন যে কতবারের কোর্স ছিল এটা, এটা কি এবার কাজে লাগবে, প্রশ্ন করেন না? তো গতবার ধরেন 47-এর পরে জেনারেল হচ্ছে আবার 50, তো 47-এর সময় যা পড়ছেন, ধরেন 47 আপনি টেকেন নাই, প্রিলি ফেল। এবার 50-এর সময় 47-এ যা পড়ছেন সব বাদ দিয়ে কি আপনি 50-এর জন্য অন্য তথ্য নিয়ে এসে পড়বেন?
আমাদের কি সিলেবাস চেঞ্জ হয়েছে? বাংলাদেশের সিলেবাস চেঞ্জ করে কি উগান্ডার সিলেবাস নিয়ে আসছে? যে বাংলাদেশের সিলেবাস যা আছে বিসিএস প্রিলিতে যা লেখা আছে ওই টপিকগুলো নিয়ে ওগুলো বাদ দিতে আমার নতুন কিছু পড়তে হবে? হয়তো আগের পড়ার সাথে নতুন কিছু পড়া আপনি অ্যাড করবেন, আপডেটেড কিছু পড়া অ্যাড করবেন, রিসেন্টের কিছু পড়া অ্যাড করবেন, এর বাইরে তো না। তাহলে এই বিষয়গুলো আমি বললাম, কারণগুলো বললাম, এবারের সলিউশনগুলো বলবো, এবং সলিউশনটা ডেফিনেটলি যে বিসিএস ডক্টরের যে কোর্স আছে এই কোর্সের সাথে মিলাই আমি বলবো। কারণ অনেকেই জিজ্ঞেস করছেন, কারণ এখানে যারা আসবেন তারা ডেফিনেটলি অনেক আগে থেকে আমাকে চেনেন বা নতুন রিসেন্ট চেনা শুরু করেছেন। তো কিছু কোর্স আছে এখন আমি প্রচুর পাই যে প্রিমিয়াম ফোরেস কোর্স এবং আরএসআই কোর্সের পার্থক্যটা কি, 51তম বিসিএস এর জন্য বা সামনের বিসিএস এর জন্য প্রিলির জন্য কোন কোর্স আসবে, বা প্রিলি লিখিত একসাথে কম্বাইন কোর্স আসবে কিনা, এরকম প্রচুর কনফিউশন থাকে, কারণ কোর্স তো প্রায় 5টা আছে এখানে, 5 ধরনের আছে। তাহলে কার জন্য কোনটা? আমি কিন্তু এতক্ষণ যে সমস্যাগুলো অ্যানালাইসিস করে বের করিয়েছি এখানেও কিন্তু 4-5 ধরনের প্রবলেমই কিন্তু আছে। অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে প্রত্যেকটা সমস্যার পিছনে সমাধান আছে, এবং ওই সমাধানটা আমার এখানেই আছে, এবং সেটা একদিনে হয়নি, গত 4-5 বছর ধরেই কিন্তু এটা নিয়ে কাজ করার কারণে কিন্তু হয়েছে। এবং প্রত্যেকটা বছরই আমি কিছু না কিছু নতুন কোর্স ইন্ট্রোডিউস করেছি, যার কারণে এখন বলা চলে একটা পরিপূর্ণ সমাধান এসে গেছে। যার যে সমস্যা তার সমস্যার বেসিসে এখানে সমাধানটা দেওয়া যাবে, প্রত্যেকটা কোর্সে সেরকম করে দেওয়া আছে, কিন্তু আপনাকে প্রপার কোর্স আইডেন্টিফাই করতে হবে সমস্যার বেসিসে। দেখেন, প্রথম আসবে বড় থেকে ছোটর দিকে, আমি যেভাবে সমস্যার দিকে আমি গেছিলাম যে বড় সমস্যা, তারপরে ছোট সমস্যার দিকে আসছি। তো বড় সমস্যা যেটা ছিল যে আপনাদের অনেক আছে যে বারবার পড়ছেন বিগত কত কয়েক বছর ধরে, কিন্তু কোনোবারই কি করতে পারেন নাই, বিসিএস এর সিলেবাস শেষ করতে পারেন নাই, যতবার প্রশ্ন ধরে পড়া ধরেছেন ততবারই। আচ্ছা, একটু সময় নেই, আজান দিচ্ছি।
এখানে তো পানি লাগবে, পানি দিয়ে মিরর, তার মিরর কোনটা দিয়ে করা যায়? এই তো পেছনে। ওকে, ঠিক আছে, তাহলে আবার শুরু করি। দেখেন, যাদের ক্ষেত্রে বলেছিলাম যারা একদম নতুন প্রস্তুতি শুরু করতে চান, অথবা যারা প্রস্তুতি নিয়েছেন কিন্তু কোনোবারই পুরো সিলেবাস শেষ করতে পারেন নাই, দুইটা ক্যাটাগরি, যারা নতুন করে প্রস্তুতি শুরু করতে চান বা যারা প্রস্তুতি শুরু করেছিলেন কিন্তু কোনোবারই প্রস্তুতি শেষ করতে পারেন নাই, তো তাদের জন্য বলি, যদি আপনি 6 মাস থেকে 1 বছর ধরে প্রস্তুতি নিতে চান, 6 মাস থেকে 1 বছর, এটা নির্ভর করে আপনার পড়াশোনার কতটুকু আপনি চাপ নিয়ে পড়তে পারেন তার উপরে। এবং শুরুতেই অনেকে আছে যে প্রিলি রিটেন দুইটার প্রস্তুতি নেবেন না, শুধু প্রিলিই পড়তে চান দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 6 মাস থেকে 1 বছর, এবং শুধু এই প্রিলির প্রস্তুতি দিয়ে শুধু বিসিএস প্রিলি না এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রিলি যেটা আছে সেটাও নিশ্চিত করতে চান, আর এই সময়ের মধ্যে কোনো লিখিত প্রস্তুতি নিতে চান না। যদিও সামনে আমরা জানি যে প্রিলি লিখিত জন্য আমরা একসাথে অনেকে প্রস্তুতি নিতে চাই, কিন্তু এক্ষেত্রে কি বললাম, শুধু প্রিলির প্রস্তুতি নিতে চান, তো তাদের জন্য হলো বিসিএস প্রিলি মেইন কোর্স। ঠিক আছে, তবে এখানে চিন্তার কিছু নাই। এখানে যখন বিসিএস প্রিলি মেইন কোর্সে আমি প্রত্যেকটা টপিক পড়িয়েছি, এর সাথে লিখিতের যে মিলগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমি এই প্রিলি পড়ার সময় আমি বলে দিয়েছি, সেটাগুলো আলাদা আলাদা গুরুত্ব দিয়ে পড়িয়েছি এবং পড়তেও বলেছি, একটা ভাইব এখানে পাবেনি। তাহলে এই কোর্সটা কারা করবে, সেটা হলো, করার মধ্যে বৈশিষ্ট্য ব্যাপারটাও আছে। এই কোর্সটা কিন্তু পুরোপুরি আমি হাতে লিখে করিয়েছি। যারা হাতে লিখে নোট করে, নিজের একটা হ্যান্ড নোট তৈরি হবে, নোট করে যারা প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এই কোর্স। প্রত্যেকটা বিষয় কিন্তু লিখে লিখে করানো হয়েছে, যেগুলো লেখা সম্ভব হয় নাই এক্ষেত্রে শুধু সেগুলোর পিডিএফ দেওয়া হয়েছে। কিন্তু এই কোর্সের কোনো টপিক ওয়াইজ কিন্তু আলাদা করে পূর্ণাঙ্গ কোনো পিডিএফ কিন্তু এই কোর্সে নাই। আবারও বলছি, এই কোর্সটা পুরোপুরি হাতে লিখে, আমি হাতে লিখেছি ক্লাসে, আপনাকে হাতে লিখে করতে হবে। আর সাথে এখানে প্রায় ক্লাস আছে 145টার মতো, এবং এক্সাম আছে 130টার মতো। 130টাতে প্রায় 10,000 এমসিকিউ আছে। মানে একটা প্রিলির জন্য ডেডিকেটেড কোর্স কিন্তু এটা, বিশেষ প্রিলি মেইন কোর্স। এখানে পর্যাপ্ত ক্লাস থাকবে, পর্যাপ্ত এক্সাম থাকবে, মানে এর বাইরে আর এক্সট্রা কিছু লাগে না কেউ যদি এটা খুব ভালোভাবে শেষ করতে পারে। ওকে, যারা একদম নিউ কামার, নতুন বা অনার্স লেভেলে আছে, শুধু প্রিলির জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চায়, তো তাদের জন্য এটা। ওকে, এটার মেয়াদ কিন্তু থাকবে 2 বছর। কোর্সে যখন একবার যুক্ত হবেন 2 বছর ধরে কিন্তু এইগুলো ক্লাসের অ্যাক্সেস কিন্তু আপনি পাবেন। এটারও প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে, সেগুলো দেখে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আপনার জন্য পারফেক্ট, তাহলে এটাতে আপনি আসতে পারেন। সুবিধা অসুবিধা দুইটার কথাই বলি। সেটা হলো, এই কোর্সের সুবিধার মধ্যে আপনি রেকর্ডেড ক্লাস, এটা অসুবিধার মধ্যে পড়ে রেকর্ডেড ক্লাস। সেটা হচ্ছে, অনেকে আছে যে লাইভ ক্লাস কখনো করতে পারে না, তাদের জন্য এটা সুবিধা। অনেকে আছে লাইভ ক্লাস করতে চায়, তাদের জন্য এটা অসুবিধা। যে আমার সব ক্লাসই কি হবে, সব ক্লাস, ইভেন ইভেন প্রিমিয়াম 4S কোর্স নিচ্ছি, নেওয়ার পরপরই এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে। তো সামনে যে নতুন কোর্স আসবে, সেটা শেষ করার পরে সেটাও রেকর্ডেড হয়ে যাবে। সুতরাং প্রতিদিন বা প্রতি মাসে প্রত্যেকটা কোর্স, 5টা কোর্সই নতুন করে লাইভ নেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য ক্লাসগুলো সেভাবেই নেওয়ার ট্রাই করি, সেভাবেই দেওয়ার ট্রাই করি, যাতে করে আপনারা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে উপকৃত হয়ে যান। ক্লাস নেওয়ার সময় আমি সেই বিষয়গুলো মাথায় রেখেই করি, ম্যাক্সিমাম সময় কিন্তু এটাই, কারণ আমি একা মানুষ, আমাকে সবকিছু, আমি যেহেতু একা পড়াই, তো ডেফিনেটলি আমাকে সেই প্ল্যান অনুসারে আগাইতে হয়, যাতে স্টুডেন্টরা এখান থেকে বছরের পর বছর উপকার পায়। ওকে, তবে এই ক্লাসটা রেকর্ডেড থাকলেও কোর্সটা কিন্তু লাইভ হবে। কোর্স লাইভ বলতে, রুটিন যেটা থাকবে, নতুন রুটিন দেওয়া হবে, সেই রুটিন অনুসারে কোন ডেটে আপনি কোন টপিক পড়বেন, প্লাস এক্সামটাও কিন্তু লাইভ হবে তখন। কারণ ওই ডেটে নির্দিষ্ট দিন ক্লাস করার সুযোগ দেওয়া হবে, ক্লাস করে তারপরে আপনি কি করবেন, পরীক্ষাটা দিবেন, পরীক্ষাটাও কিন্তু লাইভ টাইমই হবে। জাস্ট ক্লাসটা এখানে রেকর্ডেড পাবেন। রেকর্ডেড ক্লাসের পাইলে সুবিধা আছে যে আপনি চাইলে কিছু ক্লাস, আপনি 145টা ক্লাস আপনি 1 বছর সময় না নিয়ে 6 মাসে শেষ করতে পারবেন, সুবিধা আছে। ওকে, তবে এখানে যদি কোনো সমস্যা হয় ক্লাস করার সময়,
তাহলে ওটার জন্য গ্রুপ চ্যাট আছে, গ্রুপ চ্যাটে বললে সেটা সমাধান। অন্যরা আছে, ওনারাও হেল্প করবে, ওনারা হেল্প না করলে আমি করব। এটা এছাড়া প্রত্যেক মাসেই যদি মেজর কোনো প্রবলেম থাকে আপনাদের কোনো টপিক রিলেটেড, তাহলে প্রবলেম সলভিং ক্লাস হবে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক বিসিএস প্রিলির আগে গিয়ে কিন্তু রিসেন্ট জিকে বা রিসেন্ট যে তথ্যগুলো আপডেট করতে হয় সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া হয় প্রত্যেক বিসিএস প্রিলির আগে। ঠিক আছে, আগে থেকে 47-এ দেওয়া হয়েছে, তারপরে এবার 50-50-এও দেওয়া হবে। প্রত্যেকটা বিসিএস এইভাবে আপডেট করা হবে। তো এখানে বড় সুসংবাদ হলো বিসিএস প্রিলি মেইন কোর্সে এবার ফিটা একদম পুরোপুরি অর্ধেক করে দেওয়া হয়েছে। একদম অর্ধেক, আগে যে ফি ছিল একদম তার অর্ধেক দেওয়া আছে, এবং অর্ধেক ফিটাই থাকবে এখন যেটা আছে। এটা অর্ধেক করার কারণ হলো কারণ নতুন কোর্স আসছে। নতুন কোর্স মানে আমি যদি বলি যে বিসিএস টোটাল ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ প্রিলি রিটেন যারা একসাথে প্রস্তুতি নিতে চায়, এটা 2026 সালে এটা লাইভ হবে। 26 সাল জুড়েই লাইভ হবে। তাহলে এবার আগে কি বললাম, আগে বললাম শুধু বিসিএস প্রিলির জন্য ডেডিকেটেডলি হাইয়েস্ট প্রস্তুতি নিতে চায় তাদের জন্য বিসিএস প্রিলি মেইন কোর্স। এবার যারা প্রিলি রিটার্ন একসাথে প্রস্তুতি নিতে চায়, কারণ আমরা জানি যে 50তম বিসিএস থেকে শুরু করে 1 বছরের একটা প্ল্যান দিয়েছে পিএইচি, 1 বছরের মধ্যে প্রিলি রিটার্ন ভাইবা শেষ করে পুরো রেজাল্ট দিয়ে দিবে। তো তার জন্য ডেফিনেটলি আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। যারা সামনে 51তম থেকে শুরু করে পরবর্তী বিসিএস গুলো দিবেন বা অনার্স লেভেলে যারা আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু 51তম দিবে, 52 দিবে, 53, 54, 55, 56 এরকম কিন্তু দিতে থাকবে, কারণ অনার্স লেভেলে যারা আছে। তো যারা আজকে ফার্স্ট ইয়ারে তারা আগামী যদি 55তম বিসিএস দেয়, 56তম বিসিএস দেয়, তারা যদি আজ থেকেই পড়তে চায় তাদের জন্য কিন্তু এই কোর্স। কারণ এখানে আমরা প্রায় প্রস্তুতির সময় আপনি যদি চিন্তা করেন 1 বছরের মধ্যে আমরা প্রিলি রিটেন দুইটাই কাভার করব। প্রিলি রিটেন দুইটাই কাভার করব, মেয়াদ থাকবে 4 বছর। এই কোর্সের মেয়াদ থাকবে 4 বছর। আপনি চাইলে 1 বছরের জায়গায় 2 বছরের প্রস্তুতির জন্য রাখতে পারেন, যারা অনার্স লেভেল আছেন ধীরে ধীরে পড়তে চান তারা রাখতে পারবেন। কিন্তু আমি আইডিয়াল মনে করি যে 2 বছরের বেশি নেওয়া উচিত না কোনোভাবেই, যতই আপনি ফ্লেক্সিবল ওয়েতে আগান। তাহলে এই বিসিএস টোটাল কোর্সটা কিন্তু দুইটা পার্ট আমরা রেখেছি। একটা পার্ট হচ্ছে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্ট, আর একটা হলো রিসেন্ট পার্ট। তো মূলত আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টই আমরা পড়বো, আর রিসেন্ট পার্টটা হবে জাস্ট বিসিএস প্রিলির আগে বা রিটেনের আগে রিসেন্টের অংশটুকু। তো পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টে এমন ভাবে পড়ানো হবে যে বিসিএস এর সিলেবাস সেম থাকা অবস্থায়, ধরেন যতক্ষণ না পর্যন্ত বিসিএস এর পুরো সিলেবাসটা শেষ করবে, মানে পুরোপুরি আমূল চেঞ্জ করবে, ততদিন পর্যন্ত যতগুলো প্রিলি হবে সমস্ত প্রিলিতে ফাউন্ডেশন পার্মানেন্ট যে ফাউন্ডেশন পার্টের পড়া সেমই থাকবে। অর্থাৎ সিলেবাস যতদিন চেঞ্জ না হয়েছে এখানে পড়াটাও কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ যেটা হবে, চেঞ্জ যেটা করা লাগবে সেটা রিসেন্ট পার্টে আমরা চেঞ্জ করব। ফিক্সড পার্টে কোনো কিছু চেঞ্জ না। তার মানে ফিক্সড পার্ট হচ্ছে আপনি আজকে বছরে 26 সালে যা পড়বেন সেটাই, 27 সালে যেটা পড়বেন সেটাই, 28 সালে যেটা পড়বেন একই জিনিস পড়বেন। তাহলে তথ্য কি চেঞ্জ হয় না? হয়। সেই তথ্য আমরা ফিক্সড পার্টে কোনোদিন চেঞ্জ করতে যাব না। চেঞ্জ করবো আমরা রিসেন্ট পার্টে, যে জিনিসগুলো আমার চেঞ্জ করা দরকার সেটা পরীক্ষার আগে আগে 1 মাস 2 মাস আগে, প্রিলির 1 মাস আগে অথবা রিটেনের 2 মাস আগে ওই চেঞ্জ বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে আমার পড়াশোনা কিন্তু আজকে যদি আপনি অনার্স ফার্স্ট ইয়ারে যদি আপনি পড়াশোনা করেন, অথবা চাকরি প্রস্তুতি কেবল ঢুকলেন, এখন যেটা পড়বেন আজ থেকে 4 মাস 4 বছর পরে যদি প্রিলি দেন, ঠিক মানে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টে যা পড়বেন ঠিক সেটাই পড়বেন। তখন নতুন করে আমূল কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যদি না সিলেবাস চেঞ্জ করে। সিলেবাস আমূল চেঞ্জ হলে তখন তো আমরা সেটার বেসিসে আমরা যদি নতুন টপিক পড়া লাগে তখন নতুন টপিক আমরা এই পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে আবার ঢুকাই দেবো, যদি নতুন টপিক নিয়ে আসে। নতুন টপিকের তো পার্মানেন্ট কিছু পার্ট থাকবে, সেই জিনিসগুলো আমরা এখানে আবার নতুন ক্লাস হিসেবে অ্যাড করে দিব। কিন্তু সিলেবাস সেম থাকা অবস্থায় আপনার এই পড়াশোনা আর নড়চড় হবে না, শুধু নড়চড় হবে রিসেন্ট পার্টে গিয়ে। ঠিক আছে, তো রিসেন্ট পার্টে যেটা হবে যে ওখানে, আচ্ছা আরেকটা বিষয় হলো প্রিমিয়াম, এখানে যে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্ট, এই পার্টে কিন্তু আমরা দুই সিস্টেমে পড়বো। একটা হচ্ছে প্রিলি এবং লিখিত সমন্বিত বিষয় যেগুলো আছে, এই সমন্বিত বিষয়গুলো আগে শেষ করব। সমন্বিত বিষয় যদি আমরা শেষ করতে যাই, এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার, এটা যখন শেষ করব তখন বিসিএস প্রিলির 160 নাম্বার কভার করবে 200-র মধ্যে, আর রিটেনের 900-র মধ্যে 710 কভার করবে। তা রিটেনের বাকি 100 নম্বর কোথায় গেল? রিটেনের বাকি 100 নম্বর হয় হচ্ছে রিসেন্ট রিলেটেড, যেটা রিসেন্টের সাথে সম্পর্কিত।
ধরেন আপনি এবার এই বছরে পড়ছেন যে 51 আগে হয়তো বা এই আপনি পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টটা আপনি পড়ছেন, কিন্তু 51 পরে আপনি 51 প্রিলি টিকেন নেই, ধর 52 53 দিকে আপনি হয়তো রিটার্ন দিবেন। তাহলে 53 রিটার্ন দেওয়ার সময় আপনি যে 51 সময় যে পড়াটা পড়লেন, আপনার রিটার্ন পার্টের ফাউন্ডেশন পার্টে পড়া এটাই। শুধু 53 রিটার্নের সময় আপনি রিসেন্ট মানে ওই সময়ে যে রিসেন্ট যা যা আপডেট করতে হয় ওইটুকু সব আপডেট করে নিয়ে পড়তে হবে। এখন ওইটুকু আপডেট নিজে না করতে পারলেও চলবে, কারণ ওই বিসিএস এর আগে, নির্দিষ্ট রিটার্নের আগে, নির্দিষ্ট প্রিলির আগে ঠিকই রিসেন্ট পার্ট নিয়ে আলাদা একটা কোর্স থাকবে আমাদের, কারণ এটারই সেকেন্ড পার্ট যেটা রিসেন্ট পার্ট, সেটা প্রত্যেকটা বিসিএস প্রিলির আগে, প্রত্যেকটা বিসিএস লিখিতের আগে আলাদা করে একটা সংযোজন থাকবে। সেটা 51 জন্য আলাদা হবে, 52 জন্য আলাদা হবে, 53 জন্য আলাদা হবে, মানে ওই রিসেন্ট পার্টটা আলাদা হতে থাকবে। এমন না প্রত্যেক বছরে শুরু থেকে 51 জন্য একদম শুরু থেকে সব নতুন করে পড়তে হবে, 52 জন্য শুরু থেকে সব নতুন করে পড়তে হবে, 55 জন্য শুরু থেকে সব নতুন করে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। পার্মানেন্ট ফাউন্ডেশন মানে ওই পার্মানেন্ট ফাউন্ডেশনই। যখন আমি নিজে রিটার্ন দিছি, 40-এর সময় যখন রিটার্ন যেটা দিছি, 41-এর সময় কি আমি নতুন করে সব পড়ছি? পড়ি নাই। ওই 40-এর পড়াটাই ছিল, নতুন খালি রিসেন্ট টপিক গুলো দেখে গিয়ে 41-এ যে পরীক্ষা দিছি। 43-এও তাই, 44-এও তাই, একই কেস হয়েছে। সবাই কিন্তু যারা করে তারা কিন্তু একইভাবেই করে, খুব কমই আছে যারা নতুন করে আবার সিরিয়াস মানে সিরিয়াসলি আবার সব আবার ঘুরে নতুন করে পড়ে, এরকম কমই থাকবে। ম্যাক্সিমামই এইভাবেই কিন্তু রিটার্ন পাস করে কারা। তা আপনাকে ওই প্রিমিয়াম মানে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টে গিয়ে কিন্তু আপনাকে ঠিক সেভাবে প্রস্তুত করা হবে, যতটুকু জিনিসগুলো ফিক্সড বছর পর বছর এগুলো চেঞ্জ হয় না, আপনার ফাউন্ডেশনটা ওখানে তৈরি হয়ে যাবে। তারপর রিসেন্টের সময় রিসেন্ট পড়বেন। তো এখানে দেখলাম যে প্রিলির কিন্তু 160 নাম্বার হয়ে যাওয়ার পরে 40 নাম্বার কিন্তু বাকি থাকে। তো এই প্রিলির বাকি অংশটাকে আবার এখানে কাভার করা হবে, পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টি কাভার করা হবে, কারণ ইংলিশ লিটারেচার থাকে, ভূগোল থাকে, নৈতিকতার যে সব মিলে 40 মার্ক, এটা এই পার্টি পড়াই দেওয়া হবে। কারণ আপনাকে এই প্রিলি রিটেন একসাথে পড়ানোর পরে তারপরে প্রিলির বাদ বাকিটা পড়াই দিয়ে আপনাকে প্রিলিতে অবতীর্ণ হওয়ার মতো পুরোপুরি প্রস্তুত করে দেওয়া হবে। এবং তার আবার প্রিলির আগে তো আবার রিসেন্ট পার্ট হবে, তার মানে আপনি যখন যাচ্ছেন পুরো একটা বছরের মধ্যে, এর মধ্যে প্রিলি রিটেনের কম্বাইন্ড সাবজেক্টগুলো শেষ হয়ে যাচ্ছে, প্লাস প্রিলির বাকি সাবজেক্টগুলো শেষ হয়ে যাচ্ছে, এবং এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত রিসেন্ট এবং আপডেটেড জিনিস যা যা জানা দরকার সেটাও কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কোর্সের কিন্তু মেয়াদ থাকবে প্রায় 4 বছর। ঠিক আছে, আপনি যখনই ভর্তি হবেন 4 বছর পর্যন্ত কিন্তু অ্যাক্সেস গুলো পেয়ে যাবে। আর রিসেন্ট পার্ট যখন হবে তখন রিসেন্ট পার্টে কিন্তু তখন আলাদা করে ভর্তি হতে হবে, কারণ পার্মানেন্ট এখন যা ভর্তি হচ্ছেন বা যেটা হচ্ছেন সেটা পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের জন্য। কারণ রিসেন্ট পার্ট তো প্রত্যেকটা বিসিএস এর জন্য আলাদা থাকবে। তো এই জন্য ডেফিনেটলি ওইটা ফিক্সড করা হয়নি একটা নির্দিষ্ট পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে। আর একটা বিষয় যে এই ক্লাসগুলো কিন্তু 2026 সাল জুড়েই লাইভ হবে। আজকে লাইভ যেটা করছি সেটা পরের সেকেন্ডে গিয়ে রেকর্ডেড হয়ে যাবে, পরের বছর গিয়ে আর এই পার্মানেন্ট জিনিস নতুন করে আর পড়ানোর প্রয়োজন নাই, মানে নতুন করে লাইভ করার প্রয়োজন নেই। পরের বছরগুলোতে এই রেকর্ডেড ক্লাসগুলোই চলতে থাকবে, কিন্তু মাঝখানে মাঝখানে প্রবলেম সলভিং ক্লাস লাইভ হবে শুধু। যখন কোনো কিছুর প্রবলেম অ্যারাইজ করবে, বড় কোনো প্রবলেম যখন থাকবে, অনেকের সম্মিলিত কোনো প্রবলেম থাকবে, তখন সেগুলো নিয়ে প্রবলেম সলভিং ক্লাস হবে। ঠিক আছে, তবে এখানে কিন্তু এক্সামও থাকবে, কোর্স প্ল্যান অনুযায়ী প্রিলি এবং লিখিত দুইটারই কিন্তু কম্বাইন্ড এক্সাম থাকবে। প্রায় এখানে যতটুকু আমরা প্ল্যান রেডি করেছি সেই প্ল্যান অনুসারে প্রায় এখানে 115টার উপরে ক্লাস থাকবে, 95টার উপরে পরীক্ষা থাকবে। এটা কিন্তু ওই বিসিএস প্রিলি মেইন কোর্সের চেয়ে ডেফিনেটলি পরীক্ষার সংখ্যা কম, কারণ হচ্ছে এটা দুইটা মিলে যখন আমরা আমরা পড়বো, তো পড়ার পাশাপাশি পরীক্ষাতে অত বেশি সময় দিতে পারবো না ডেফিনেটলি, কারণ লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেশি সময় লাগে। তো সবাই এটা ইন্টারেস্ট ফিল করবে না যে লম্বা সময় ধরে পরীক্ষা দেওয়া। পড়াশোনা বা প্রস্তুতি নেওয়ার জায়গাটা ইন্টারেস্ট ফিল করবে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় অত বেশি ইন্টারেস্ট ফিল করবে না। ওকে, এই কোর্সে কিন্তু পিডিএফ পাবে। আগের মেইন কোর্সে যেটা ছিল বিশেষ প্রিলি মেইন কোর্সে হাতে লিখে আমরা শুধু প্রিলির জন্য ডেডিকেটেডলি পড়ছি, প্রত্যেকের হ্যান্ড নোট তৈরি হবে। কিন্তু এই কোর্সে যেটা থাকবে, এটা যেহেতু আমরা বলছি যে তুলনা যদি করি যে ওখানে শুধু বিসিএস প্রিলিরই 145টা কাজ ছিল, কিন্তু এখানটাতে কি হবে, এখানে 115টা প্রিলি রিটেন মিলে ক্লাস হবে। তার মানে ডেফিনেটলি ওটা হাতে লেখার মতো লম্বা সময় ধরে পড়ানোর কোনো সময় থাকবে না। এখানে পিডিএফ দিয়ে যেটা পড়াবো, যতটুকু পড়তে হবে পুরোটুকু পিডিএফে থাকবে। ব্যাপারটা এরকম না যে কোনো একটা নির্দিষ্ট কোচিং সেন্টারের জন্য লেকচার শিট আলাদা হবে, তাদের বই বাজারে পাবলিশ যেটা করছে সেটা আলাদা হবে, প্লাস যে লেকচারার এসে পড়াচ্ছে তার পড়াটা আলাদা হবে, এরকম কিন্তু না। 3 জায়গার পড়া 3টা না, আমি যেটা পড়াবো সেটাই শিটে থাকবে।
শিট যেটা থাকবে, যেটা পিডিএফ দিব, সেটাই পড়াবো। যতটুকু পড়ানো লাগবে, যতটুকু পড়া দরকার বলে আমি মনে করি, আমার অভিজ্ঞতার উপর যদি বিশ্বাস করেন, ঠিক ততটুকুই আপনাকে পড়াই দিব। সেখানে পিডিএফ থাকবে। আপনারা কিন্তু পিডিএফ এর নমুনাগুলো দেখছেন, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের মানে পিডিএফ এর নমুনা কিন্তু আপনারা দেখেছেন। প্রত্যেকটা জিনিসেরই নমুনা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে পরবর্তীতে একটা কোর্সের পিডিএফ এর নমুনা দেখলেই তো বুঝবেন যে অন্য কোর্সের পিডিএফ এর নমুনা কেমন হতে পারে, কারণ তৈরি তো করবো আমি। ঠিক আছে, আমি তৈরি করব। তাহলে এটা সুবিধা কি? সুবিধা আছে যে আপনি পুরো কোর্সটা, ফাউন্ডেশন কোর্সের পুরোটা একবারেও নিতে পারেন। আবার এখানে সিঙ্গেল সাবজেক্ট আকারেও নিতে পারবেন, বা ধাপে ধাপে মডিউল আকারেও নিতে পারবেন। অনেকে আছে যে একবারে পুরো পেমেন্ট করতে পারেন না, তাদের জন্য আপনারা ধীরে ধীরে পেমেন্ট করে কিন্তু একটা সাবজেক্ট শেষ করে একটা সাবজেক্টে আবার এনরোল করতে পারবেন, এরকম কিন্তু সুযোগ আছে। আবার চাইলে যে আপনি মনে হতে পারে যে না, এখানে যে আপডেটেড ক্লাস, যে ক্লাসগুলো এখন হবে, আমি প্রিলি রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বা সেই সাবজেক্টগুলো আমি পড়বো, লিখিত যেগুলো হবে সেগুলো আমি পড়বো, সেটা আপনি আলাদা করে করতে পারবেন। দেখা গেল যে আপনার আগে হয়তো বা প্রিলির প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই বছরটাতে লিখিত প্রস্তুতি নেবেন, তাহলে আপনার প্রিলি নেওয়ার দরকার হচ্ছে না। তাহলে লিখিত আপনি এই যে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, হ্যাঁ, বিসিএস টোটালের, এটার লিখিত পার্টগুলো যেগুলো আছে ওগুলোতে জয়েন করবেন। বেছে বেছে ওগুলোতে জয়েন করলে হয়ে যাবে। ঠিক আছে, তো বিসিএস ডক্টর যে অ্যাপ রয়েছে এবং ওয়েবসাইট আছে, বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইটে গেলেই কিন্তু সেটা পেয়ে যাবে, এইগুলো দেখতে পাবেন। তাহলে একবার ভর্তি হলে আপনার আর কিন্তু ফাউন্ডেশন পার্টে আর কোনোদিন ভর্তি হইতে হবে না। ঠিক আছে, একবার পড়া মানে 4 বছর ধরে এই পড়াটা দেখতে পারবেন, পড়তে পারবেন। আর শুধু এক্সামের আগে শুধু রিসেন্ট পার্ট ভর্তি হবে, সেটা 51তম হোক, 52 হোক, 53 হোক, 54 হোক, 55 হোক, 56 হোক, জিপিসিএসি হোক না কেন আপনি। ঠিক আছে, আমি মনে হয় এটাতে বোঝাইতে পেরেছি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে যে প্রথম দুইটা কোর্সের নাম যেটা বললাম সেটা মূলত নতুন যারা শুরু করবেন বা যারা প্রস্তুতি গোছাইতে পারেননি তাদের জন্য। একটা পক্ষ হচ্ছে যারা শুধু বিসিএস কে ডেডিকেটেড করে, প্রিলিকে ডেডিকেটেড করে প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য বিসিএস প্রিলি মেইন কোর্স। আর যারা প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নিতে চায় তাদের জন্য বিসিএস টোটাল প্রিলি রিটেন পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, এইটাই। এখন খেয়াল করেন যে আমি সেকেন্ড যে প্রবলেমের কথা বলেছিলাম, যে অনেকে আছে যে আহ, পুরো সিলেবাসটা পড়েছেন একবার, কিন্তু বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে যে গুরুত্বপূর্ণ টপিক বাছাই করা সেটা করেন নাই, বা সেটা গুরুত্ব দিয়ে পড়েন নাই, বা টপিক বাছাই করতে পারেন। এখন এখানে বিষয় হলো যে আগের দুইটা কোর্সের কথা বললাম, যে মেইন কোর্সের কথা বললাম, যে আপনার প্রিপারেশন মানে সময় যদি থাকে 6 মাস থেকে 12 মাস মেইন কোর্স, আর তারপরে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স বললাম 1 বছর, বা 1 বছর থেকে যারা 2 বছর প্রস্তুতি নিতে চায় তাদের জন্য। এখন আপনার হাতে সময় যদি কম থাকে, ধরেন পিসিএস এর সিলেবাস একবার শেষ করছেন, গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু হয়তো বা বুঝতে পারছেন না, বা কোন জায়গাগুলোতে প্রশ্ন হচ্ছে বা সেগুলো গোছানো নাই। বা অনেক সময় হয় কি, পরীক্ষার আগে প্যানিক তৈরি হয়ে যায়। পরীক্ষার আছে কয়েকদিন, আমি সবকিছু সব সাবজেক্টের সব বই যদি আবার পড়তে যাই, একটা প্যানিক সিচুয়েশন কাজ করে অনেকের জন্য, কারণ সময় কম থাকে। তাহলে ধরেন এই যে এবার যেরকম প্রিমিয়াম ফোরেস্ট কোর্স আমরা শুরু করেছিলাম 2 মাস আগে, এর আগে শুধু ফোরেস্ট কোর্স শুরু করছিলাম ওটাও 2 মাস আগে, কারণ পড়া শেষমেশ আসলে গোছানো থাকে না অনেকের। আবার অনেক আছে এই সময়টাতে এই 2 মাসে প্রস্তুতিটা কাভার করতে পারে না, এখানে একটা প্যানিক তৈরি হয়ে যায়। আগে থেকে পড়ে নাই, কিন্তু মাঝখানে এসে আবার এখানে ভর্তি হয়েছে, এখানে এসেও ঠিক মতো কনসেন্ট্রেশন করতে পারে না। তো তাদের ক্ষেত্রে কি হয় যে 2 মাসের এইটুকু কাভার হয় না। তো অনেকে আছে যে এর বেশি সময় ধরে পড়তে যায়। তো আমাদের এখন যে কোর্সগুলো, ক্লাসগুলো লাইভ হচ্ছে প্রিমিয়াম ফোরেস্ট কোর্সে, এগুলো রেকর্ডেড হয়ে গেছে, আপনি আবার ভর্তি হতে পারেন এখানে। তো এখানে কিন্তু এই কোর্সে পুরো মেয়াদ থাকবে 1 বছর, আপনি 1 বছর ধরেই পড়তে পারবেন চাইলে। কিন্তু এটার জন্য আইডিয়াল টাইম হলো 2 মাস থেকে 4 মাস। 2 মাস একটা মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা 2 মাসেই শেষ করতে পারবে, যদি আগে বিসিএস এর সিলেবাস একবার শেষ করা থাকে। আর যদি মনে হয় যে না আপনি একটু ইজি যাবেন, ইজি গোয়িং হবেন, তাহলে সর্বোচ্চ 4 মাস। তা আপনার হাতে যদি সময় এরকম থাকে যে 4 মাস থেকে 2 মাস এরকম সময় আপনার সামনে আছে, এই সময়ের মধ্যে আপনি বিসিএস এর পড়াটা, প্রিলির পড়াটা শেষ করতে চান, যদি এরকম হয়, তাহলে ডেফিনেটলি আপনি প্রিমিয়াম ফোরেস কোর্স, মানে ফোরেস এর তো ফুল ফর্মটা এরকম ছিল, শিওর শর্ট শর্ট সাজেশন। এটাতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট টপিক ওয়াইজ ধরে ধরে আলোচনা আছে, ক্লাস রয়েছে টপিক ওয়াইজ ধরে ধরে। এখানে তো আর ওই প্রত্যেকটা টপিক ধরে ধরে মানে মেইন ক্লাসে যেরকম 145টা ক্লাস নিয়েছি ওরকম তো হবে না, কারণ আপনার একবার বিসিএস প্রিলি শেষ করা আছে, আপনার ইন ডিটেলসে
মানে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। আপনার শুধু এখানে গাইডলাইনটা দরকার, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে মনে রাখতে হবে, এবং সেই সাথে রিলেটেড কন্টেন্ট যেটা পিডিএফ আকারে পাবেন। আর এটা তো যদি আমি বলি যে আমি বললাম 2 থেকে 4 মাস। আবার অনেকে আছে যে না, দ্রুত প্রিলির পড়াটা আগে হয়তো পড়েছেন, দ্রুত প্রিলির পড়াটা শেষ করে আবার লিখিতের দিকে কনভার্ট করবেন, তারাও এটা 2 থেকে 4 মাসে শেষ করে লিখিত প্রস্তুতির দিকে আগাইতে পারে। ওকে, এখানে তো ক্লাস থাকবে অ্যাভারেজে 30টার মতো সব মিলে, পরীক্ষা থাকবে 25টার মতো সব মিলে। কারণ এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কিন্তু ধরেন এই বছর হয়ে গেল, আপনি যদি পরে রেকর্ডেড নেন, তাহলে এই হয়তো পরীক্ষাটা যেটা আছে অলরেডি ওটা হয়তো লাইভ থাকবে না, ভিতরে যে ক্লাসগুলো থাকবে মানে ক্লাসগুলো আর্কাইভে থাকবে, এক্সামগুলো আর্কাইভে থাকবে, আপনি পরে ক্লাসগুলো আর্কাইভ থেকেও দিতে পারবেন। কিন্তু পরবর্তীতে আবার যখন বিসিএস আসবে, বিসিএস এর আগে তখন এটার নতুন রুটিন দেওয়া হবে, নতুন ক্লাস নেওয়া হবে, যে ক্লাসগুলো থাকবে। হ্যাঁ, আমরা জানি যে যখন এটা নেওয়া হয় তখন কিন্তু আমরা জানি এক্সাম গুলো বাড়াই দিয়েই নেওয়া হয়। তখন দেখা যাচ্ছে যে ক্লাস যতগুলো থাকে এক্সামও প্রায় শেষের দিকে, 2 মাস হলেও কিন্তু পরীক্ষাগুলো যথেষ্টই থাকে তখন। ঠিক আছে, ওকে, তাহলে এটা কোর্সের মেয়াদ কিন্তু 1 বছর থাকে সাধারণত। আর এটার ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, এক্সাম থাকবে। আপনি ফ্রি ক্লাসগুলো দেখেন, স্টুডেন্ট রিভিউগুলো দেখেন, প্লাস ফ্রি পিডিএফ যেগুলো শেয়ার করেছি, ঠিক আছে, সেগুলো ভালো করে দেখেন। প্রত্যেক দিন কিন্তু প্রিমিয়াম ফোরেস কোর্সে পিডিএফ গুলো শেয়ার করা হচ্ছে বা হয়েছে, পেজে প্রচুর আছে, ইমেজ দেখলে বুঝতে পারবেন। এছাড়াও প্রিমিয়াম ফোরেস কোর্সের যে ফ্রি অংশ আছে ক্লাসগুলোর, ওই ফ্রি অংশের ক্লাসগুলো দেখলেও আপনি পিডিএফ এর ধারণাটা পেয়ে যাবেন। কারণ আমি যা পড়াচ্ছি সেইগুলোই তো লাইভ হচ্ছে এবং সেটাই আপনাদের দিয়ে দিচ্ছি, তার মানে ক্লাসের মধ্যেই কিন্তু পিডিএফটা আছে। ঠিক আছে, অনেক সময় হয় যে পেজে পিডিএফ গুলো পোস্ট হচ্ছে, অনেক খুঁজে পাবেন না, কিন্তু বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে গেলে বা যদি আপনি প্রিমিয়াম ফোরেস কোর্সে যে ফ্রি ক্লাস সেকশন আছে, ওই ফ্রি ক্লাস সেকশনে গেলে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। তো এই কোর্সটা কিন্তু নতুন পুরাতন সবাই করতে পারবে। পুরাতন মধ্যে কারা, যারা ধরেন সিলেবাস একবার শেষ করছেন কিন্তু গোছানো নাই, সেই পুরাতনরা এখানে আসবে। আবার নতুনদের মধ্যেও তারা আছেন যারা 2 থেকে 4 মাসে পুরো সিলেবাসের আইডিয়া নিয়ে, আপনাকে খুব ধরে ধরে গাইড করতে হবে না, আপনাকে একটু গাইডলাইন দিলে আপনি নির্দিষ্ট ট্র্যাকে যেতে পারবেন। হ্যাঁ, তারা আবার 2 থেকে 4 মাসের মধ্যে এই কোর্সটা শেষ করতে পারবেন। তার মানে নতুন পুরাতন দুইটাই আসতে পারে। প্রথম দুইটা যেটা বললাম সেটা একদম নতুনদের জন্য, বা যাদের প্রস্তুতি একদম কখনোই শেষ করেন নাই তাদের জন্য বলছি। তাহলে প্রিমিয়াম ফোরেস কোর্সের যে যাদের সময় কম, কম সময়ের মধ্যে যারা সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকে পড়তে চান, গাইডলাইন নিয়ে পড়তে চান, একটু গাইডলাইন দিয়ে ধরাই দিলেই কাজ হবে, সাথে পিডিএফ আছে, পিডিএফ দিয়ে পড়বেন। কিন্তু কোনো কোর্সেরই শুধু পিডিএফ পাবেন না, এই কোর্সের পিডিএফ দিয়ে আপনার কোনো লাভ হবে না একা একা পড়তে গেলে। কারণ পিডিএফটা আমি কিভাবে সাজিয়েছি, কিভাবে ইউটিলাইজ করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটা আমি ক্লাসে বলে দিচ্ছি। শুধু পিডিএফ পড়ে কাজ হলে আপনি বাজারের যে কোনো বই পড়েও কিন্তু আপনার কাজ হইতো। কাজ হচ্ছে না কেন, সমস্যা আছে কোথায়, কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন জায়গায় গুরুত্ব দিয়ে পড়তে হবে, পড়াটা কিভাবে মনে রাখতে হবে, কোন টপিক গুরুত্বপূর্ণ হলেও পড়া যাবে না, কোন প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকলেও পড়া যাবে না বা বাদ দেওয়া যাবে, সেই জিনিসগুলো কিন্তু ক্লাসে আলোচনা করা হয়। সেই জিনিসগুলো ক্লাস ছাড়া পাওয়া যায় না। ওকে, এবার আসেন যে অনেকে প্রিমিয়াম ফোরেস কোর্সের সাথে আরএসআই কোর্সটা গুলিয়ে ফেলেন, বা দুইটা কোর্সের পার্থক্য বোঝেন না। তো প্রিমিয়াম ফোরেস কি বললাম, যে টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের তথ্যগুলো সমৃদ্ধ করে ক্লাস নেওয়া, মানে ধারাবাহিকভাবে আপনি যেভাবে প্রস্তুতি নিতেন সেভাবেই, এখানে শুধু টপিকগুলো কমানো হয়েছে, কন্টেন্ট কমানো হয়েছে, গুরুত্বপূর্ণগুলো জিনিস নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেকটাই সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ পড়ানো হচ্ছে। সেটা হলো প্রিমিয়াম ফোরেস কোর্স, নতুন পড়াতে সবাই আনতে পারবে। কিন্তু আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, যেটা কিনা আমি প্রবলেমের কথা বলেছিলাম, কি প্রবলেমের কথা বলেছিলাম, যে যারা সিলেবাস শেষ করছেন কিন্তু বিগত প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়েন নাই। গুরুত্ব বলতে শুধু প্রশ্ন পড়া না, প্রত্যেকটা প্রশ্নকে একটা করে টপিক ধরে সেটার ভিতরে গিয়ে প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে ভালোভাবে শেষ করা, যেটা কিনা আরএসআই প্রোগ্রামে আমি শেষ করেছি, সেটার কথাই বলছি। তো সবার আগে বলি যে আরএসআই এর ব্যাপারে দুইটা কথা সবার আগে বলবো। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, অর্থাৎ দশম থেকে শুরু করে সর্বশেষ বিসিএস প্রিলির প্রশ্নগুলো সলভ করা, এটাকে এক নামে বলা হবে বিসিএস প্রিলির রক্ষা কবচ। রক্ষা কবচ কার লাগে? যার একটা প্রস্তুতি থাকে, পরবর্তীতে যেন সে ফেল না করে, তাকে রক্ষা করতে হবে। যার একবার প্রস্তুতি থাকা মানে কি সে কি নতুন? সে হলো পুরাতন। এবং পুরাতন মানে কি? পুরাতন মানে
সব পুরাতন না। যে আপনি ধরেন পুরাতন কোনোবারই সিলেবাস শেষ করেন নাই, ভালোভাবে পড়েন নাই, তাদের জন্য আগের কোর্সগুলো যেটা বলছে সেগুলো, কিন্তু ভালোভাবে একবার শেষ করছেন, অথবা মানে প্রিলি দেন নাই, শেষ করছেন, আপনার বিশ্বাস যে আপনি শেষ করছেন ভালোভাবে, যে সামনে হয়তো প্রিলি দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন এখন। আবার হইতে পারে যে হ্যাঁ ভালোভাবে শেষ করছিলেন, প্রিলি 3-4টা প্রিলি দিচ্ছেন, 1-2টা প্রিলি দিচ্ছেন, কিন্তু কাছাকাছি নাম্বার, কাটমার্ক যেটা কাটমার্কের চেয়ে 2-3 নাম্বার 5-6 নাম্বার কিন্তু আপনার কম আসছে, এই যে বারবার ফেল করছেন, তাদের জন্য এটা হলো রক্ষা কবচ, পুরাতনদের জন্য। কারণ আমি একটা জিনিস কিন্তু ক্লেম করেছি যে আরএসআই পদ্ধতিতে বিগত বিসিএস এর প্রশ্ন যদি আপনি ভালোভাবে সলভ করেন, তাহলে 50%-এর মতো প্রশ্ন উত্তর করার যোগ্যতা তৈরি হবে। আর এতদিনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে অনেক প্রশ্ন এরকম থাকবে ওগুলো না পড়েও পারার মতো, সেগুলো দিয়ে আপনার প্রিলি পাস হয়ে যাবে। আসি, সেটা হলো যে যে এই দুই গ্রুপ যেটা বললাম, যারা একবার সিলেবাস শেষ করছেন ভালো মতো এবং যারা কয়েকবার বিসিএস প্রিলি ফেল করছেন, এই দুই গ্রুপের ফাউন্ডেশনটা দুর্বল। ফাউন্ডেশন মজবুত কিভাবে হবে? বারবার যদি পড়তে থাকেন একটা গুরুত্বপূর্ণ টপিক, কনফিউশনগুলো তৈরি হয়, কারণ আপনার পরীক্ষার হলে কনফিউশন তৈরি হয় এক্সাম হলের প্রশ্ন দেখে। কনফিউশন দূর করার উপায় কি? সমজাতীয় প্রশ্নগুলো দেখা, অর্থাৎ দশম থেকে শুরু করে এখন পর্যন্ত যে বিসিএস হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখতে হবে, কোন প্রশ্ন কিভাবে হচ্ছে, কোন প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, অপশনগুলোর মধ্যে টুইস্ট কোথায় থাকে, ওই অপশনগুলো থেকে আবার নতুন কি প্রশ্ন তৈরি হইতে পারে, কোন প্রশ্নটা পরীক্ষার হলে কিভাবে ফেস করবেন, আবার কোন প্রশ্ন দেখে মনে হচ্ছে সহজ, আপনার পড়া থেকে কমনও আসছে, কিন্তু ওই প্রশ্ন এমসিকিউ অ্যান্সার করা থেকে বিরত থাকতে হবে। এই সব কিছুই কিন্তু আমি আরএসআই পদ্ধতিতে যখন প্রশ্নগুলো সলভ করি, দশম বিসিএস, 11তম বিসিএস, 12তম বিসিএস, 40তম, 41তম বিসিএস, 45তম বিসিএস বা 46তম বিসিএস যখন সলভ করি, এগুলা প্রত্যেকটা বিসিএস এর প্রত্যেকটা প্রশ্নে আমার এই ধরনের আলোচনা থাকে। বাজারের কোনো প্রশ্ন ব্যাংক থেকে পড়ে আছে তো, অনেক প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংক আছে, কোনো প্রশ্ন ব্যাংকে কি এই আলোচনাতে থাকবে? যদি না থাকে তাহলে যে বিষয় যদি পড়ে যতটুকু কমন পাবেন সরাসরি ওখান থেকে হয়তো বা 20 থেকে 30% প্রশ্ন, এটা 50% কখনোই হবে না। 50%-এর মধ্যে অনেক কিছু ইনভেস্টমেন্ট আছে এখানে, কন্টেন্টের ইনভেস্টমেন্ট আছে, পড়ানোর ইনভেস্টমেন্ট আছে, কনফিউশন কিভাবে দূর করবেন সেগুলো ইনভেস্টমেন্ট আছে এখানে, সেগুলো সময় দিতে হয়েছে, সেগুলো আপনারা আবার মনোযোগ দিয়ে শুনবেন, কানেক্ট করবেন, তো আপনারও ইনভেস্টমেন্ট আছে। শুধু পড়ে গেলেই কিন্তু বিষয়টা সমাধানযোগ্য না। এবং আমি এটাও ক্লেম করতে পারি, কেউ যদি খুব ভালোভাবে এটা ভালোভাবে শেষ করে একবার সিলেবাসের পরে, শেষ করার মধ্যে ভুলেও আপনার বিসিএস এর সিলেবাসের সম্পর্কে আইডিয়া নাই, ভুলেও পুরো সিলেবাসে কি আছে এটা সম্পর্কে আপনি জানেন না, না জেনে শুধু আরএসআই ভর্তি হবেন, এটা ভুলেও করবেন না। এটা সবার আগে ক্রস। আপনার বিসিএস সিলেবাস সম্পর্কে এটা 50% প্রশ্ন কমন আসলেও, বা এখান থেকে পুরাতনরা 50% প্রশ্ন কমন পাইলেও, বা কি বলে প্রিলি পাস করে গেল এই একটা কোর্সের মাধ্যমে, পুরাতনরা যাদের একবার সিলেবাস আছে, নতুনরা এটা দুইবার পড়লেও কিন্তু প্রিলি পাস করতে পারবে না। কারণ প্রথম সে তো পুরো সিলেবাসের মধ্যে কি আছে, এই প্রশ্নটা কোন টপিক থেকে, কোন সাবজেক্টের কোন জায়গা থেকে আসছে, এটা বোঝার জন্য আগে সিলেবাসটা তাকে বুঝতে হবে। সে না বুঝে এখানে আসলে শুধু হাতড়াবে আর সাঁতরাবে। তাহলে এটা পুরাতনদের জন্য একমাত্র, আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলিমস সলভ প্রোগ্রাম পুরাতনদের জন্য, যাদের একবার সিলেবাস শেষ করা আছে বা যারা সিলেবাস শেষ করে প্রিলি কয়েকবার দিয়েছে ফেল করেছে, তাদের জন্য। তাদের ফাউন্ডেশন আরো মজবুত হবে, তাদের কনফিউশন গুলো দূর হবে। তো কনফিউশন দূর হওয়া মানে কি? তো কনফিডেন্ট বাড়া। তো ডেফিনেটলি সে আরো কনফিডেন্টলি, যদি 50% প্রশ্ন কন্টেন্ট গুলো থেকে কমন পায় আর বাদ বাকি কনফিডেন্ট এরকম অবস্থায় যাবে, কনফিউশন গুলো এমন লেভেলে নেমে আসবে, তো ডেফিনেটলি তার প্রিলি উত্তীর্ণ হতে আর কোনো বাধা থাকবে না। ঠিক আছে, এটাই হলো কথা। তো এরকম সুবিধা আসলে কি, কিভাবে আসলে এটা আপনাকে হেল্প করছে? যদি বিসিএস প্রিলি দশম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত চিন্তা করেন, আপনার এখানে প্রায় 5 থেকে 6 হাজার এমসিকিউ আছে। 5 থেকে 6 হাজার এমসিকিউ যদি এইভাবে আপনাকে কেউ ধরে ধরে পড়ায় দেয়, আলোচনার মাধ্যমে সহজ করার মাধ্যমে, তো জিনিসটা কতটা সহজ হয় আপনার জন্য, সহজ বোধ্য হয়। এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যানালাইসিসটা এইভাবেই থাকে। আপনি আরএসআই এরও প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনার যদি মনে হয় যে নিজেকে উপকৃত করতে চান, কোর্সে ভর্তি না হয়েও আরএসআই এর ফ্রি ক্লাসগুলো দেখেন। আজকে আপনার যে লেভেল, 10 দিনের মধ্যে ওই ফ্রি ক্লাসগুলো শেষ করেন, নিজের লেভেলটা নিজেই আপনি টের পাবেন। এতদিন যেভাবে পড়েছেন, দুইটার পার্থক্যটা আপনি টের পাবেন, নিজের কনফিডেন্স লেভেলের পার্থক্যটাও টের পাবেন।
প্রত্যেকটা যা কথা বলছি আমি মিন করেই বলছি। আমি আজকে বলেছি যে আমি যা কথা বলবো যেন কোনো জিনিস আমার থেকে বলা যেন বাদ না যায়। আপনারা যেন সব ধরনের পরিপূর্ণ তথ্যই যেন আমার কাছ থেকে পেয়ে যান। ওকে, এই জন্য আমি যে জিনিসগুলো বলার আমি সেগুলো কিছুটা হলো নোট ডাউন করেছি। ওকে, তো এই যে 5 থেকে 6 হাজার প্রশ্ন যখন পড়বেন, এখানে কি সবই নতুন? সব নতুন না। রিপিটেড প্রশ্ন এরকম পাবেন, বা একই টপিক থেকে প্রশ্ন আসছে এরকম 1500 প্রশ্নই পাবেন। তার মানে এই 1500 প্রশ্ন যখন পাচ্ছেন, এটা কি ইঙ্গিত দিচ্ছে? যে বিগত সালের প্রশ্নের গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো থেকে আবার নতুন করে প্রশ্ন হইতে পারে। এই 1500 প্রশ্ন যেগুলো ধরেন, বা যে টপিক বারবার রিপিট হয়েছে, আমরা প্রশ্ন সলভ করার সময় কিন্তু এই 1500 প্রশ্ন আবার রিপিট হয়েছে না পড়ানোর সময়? কিছু প্রশ্ন এরকম আছে যে একটা প্রশ্ন বা একটা টপিক এরকম হয়েছে, পুরো জার্নিতে আমি 7 থেকে 8 বার সলভ করে দিয়েছি ওটা। তাহলে গুরুত্বপূর্ণ টপিক যদি এরকম 2 থেকে 3 বার 4 বার যদি আপনার সলভ হয়, বা বারবার যদি এটা শোনেন, মানে একটা কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এমন হয় যে আপনি যে কোনো একটা কোর্সে গেলে ওই একটা টপিক একবারই পড়বেন। কিন্তু এই কোর্সে গুরুত্বপূর্ণ টপিক একবার পড়া হয় না। গুরুত্বপূর্ণ টপিক আমরা কোনটাকে বলি? যেটা বেশ কয়েকবার বিসিএস এ আসছে। তাহলে বেশ কয়েকবার যদি বিসিএস এ আসে, তার মানে কি বেশ কয়েকবারই আমরা এটা আলোচনা করছি। কারণ সেটা যদি আমি 14তম বিসিএস এ পড়ে থাকি, সেটা যদি 28তম বিসিএস এ পড়ে থাকি, সেটা যদি 45-এ পড়ে থাকি, তাহলে 3 জায়গায় পড়ছি কিনা ওই প্রশ্নটা, ওই টপিকটা 3 বার পড়া হচ্ছে কিনা? তো গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি বারবার এমফাসিস দিয়ে পড়ছি কিনা? তাহলে এটা কিভাবে আপনাকে হেল্প করে সেটা একটু বোঝানোর ট্রাই করছি। আরএসএ পদ্ধতিটা কেন দরকার, কেন এটাকে বিসিএস প্রিলির রক্ষা কবচ বলা হচ্ছে। আপনি যদি ধরেন বিগত 3টা বিসিএস এ ফেল করে আসেন, আল্লাহর রহমতে যদি এই আরএসআই কোর্সটা করেন, পরের বিসিএস থেকে আরেকটা তো ফেল করবেন না, আমার বিশ্বাস এটা। পড়ার মতো পড়া পড়তে হবে। এসে যদি খালি ভর্তি হয়ে যান, যে ভর্তি, আমি আরএসআই কোর্সে ভর্তি হয়েছিলাম কিন্তু প্রিলি পাস করতে পারিনি। ভর্তি হওয়া এক জিনিস, পড়াটা করা আরেক জিনিস। ভর্তি হইলে কেউ কখনো পাস করে না, পড়াশোনাটা করতে হয়। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ টপিকগুলো এতবার পড়া হয়ে যাবে, আপনার প্রস্তুতি এমনিই তখন ভালো হয়ে যাবে। ঠিক আছে? এই কোর্সের মেয়াদ কিন্তু থাকবে 2 বছর। সুতরাং আপনি ভর্তি হইলে কিন্তু 2 বছর পর্যন্ত অ্যাক্সেস পাবেন, এবং 2 বছরের মধ্যে যদি আরো নতুন যে 2টা বিসিএস হবে, সেই বিসিএস এর প্রশ্ন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এটাতে পাবেন। তাহলে 50% কমন একটা পাবেন, প্লাস এটা আপনি পাশ করার কনফিডেন্সও কিন্তু পেয়ে যাবেন। এই ক্লাসও একই অবস্থা, রেকর্ডের অবস্থায় থাকবে। কারণ দশম থেকে শুরু করে যেগুলো আমি ক্লাস নিয়েছি, সেগুলো তো নতুন করার প্রয়োজন নেই। ধরেন সামনে 50 হবে, 50-এ নেওয়ার পরে কি আবার দশম থেকে শুরু করতে হবে? ব্যাপারটা এরকম। 51 হয়ে যাওয়ার পরে আবার দশম থেকে শুরু করাবো? তাহলে একটা একটা ক্লাস একই জিনিস বারবার কি লাইভ করার দরকার আছে? প্রয়োজন নেই। যেটা আপডেট করার প্রয়োজন সেটা আমি বলছি একই কথা, যে জ্ঞানের ইশারাই যথেষ্ট। সেই আপডেটগুলো করবো আমরা, যে টপিকগুলো চেঞ্জ হয়, বা ওই সময়টাতে যেটা আপনি পড়েছেন, যে ধরেন 28তম বিসিএস যে রিসেন্ট আসছিল, ওই রিসেন্ট তো আর এই বছর আসবে না, তো ওটা তো ক্রস বাদ। সমজাতীয় যদি প্রশ্ন হয়, যদি এমন হয় যে কোনো সংস্থা সম্পর্কে প্রশ্ন আসছে, যে কমনওয়েলথের সদস্য কতজন, তো এটা যদি 28তম বিসিএস এসে থাকে, তখন যে সদস্য ছিল এখন তো আর সেই সদস্যটা নাই, তো ডেফিনেটলি এটা আপনি রিসেন্ট জিকে পড়ার সময় তো আপডেট করে নেবেন। আপনার তো প্রত্যেকটা বিসিএস এর আগে রিসেন্ট টপিক পড়তেই হয়। তো ওইটার জন্য কি আর আপনাকে ওই কমনওয়েলথের সদস্য এখন 56 জন, ওটা বোঝানোর জন্য 28তম বিসিএস এর প্রশ্নটা কি আবারও সলভ করাবো? এটা কখনোই যৌক্তিক না। আর যদি সলভ করার প্রয়োজন মনে করেন যে হ্যাঁ ওটার জন্য, তার মানে আপনি গাইডলাইনটাই ধরতে পারেন নাই, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। তো সেটা যদি না ধরতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না কিছুই। ওকে, এটা বলে দিলাম। তাহলে এখানেও কিন্তু ফ্রি ক্লাস বললাম প্রচুর আছে, দেখেন। আর এটা মূলত কিন্তু ক্লাস বেসড প্রোগ্রাম, এটা কিন্তু পিডিএফ বেসড প্রোগ্রাম না আরএসআইটা। কারণ ক্লাসে আমি সব বোঝাবো, সব পড়াবো, সবকিছু ইজি করে দিব, সবকিছু কনফিউশন দূর করে দিব। পিডিএফ যেটা থাকবে সেটা হচ্ছে ওই বিসিএস এর প্রশ্নগুলোর পিডিএফ দেওয়া থাকবে আনসলভড। সেটা আপনি প্রিন্ট আউট করে আমি যে ব্যাখ্যাগুলো দিব, যা পড়াবো, সেগুলো ওখানে লিখতে পারবেন ব্যাখ্যা করে। আবার যদি মনে হয় যে না আপনি খাতায় লিখবেন, খাতায় লিখতে পারেন। আবার যদি মনে হয় যে না একটা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে আসবেন, নিয়ে এসে আমার যে পড়ানোর যে নতুন অতিরিক্ত তথ্য যেগুলো থাকবে, সেগুলো আপনি সাইড নোট করে রাখবেন, সেটাও করতে পারেন। দুইটাই, দুই ধরনের উপায় কিন্তু এখানে আছে। তো এটাতে যেটা বললাম, তাহলে আনসলভ পিডিএফটা পাবেন। তবে এই কোর্স শেষ করতে আসলে মূলত কতদিন সময় দেওয়া উচিত বা কতদিন লাগা উচিত? যেহেতু আপনি পুরাতন ক্যান্ডিডেট, আমি বলছি যে একবার সিলেবাস শেষ থাকলে এখানে আসতে হবে।
পুরাতন ক্যান্ডিডেট যদি হন তাহলে আপনি, এমন ক্যান্ডিডেটও আছে পিক টাইমে সে 1 মাসের মধ্যে পুরো কোর্সটা শেষ করে আমাকে জানিয়েছে। আমি বললাম না 1 মাসের মধ্যে, আমি বললাম যে 1 মাসের মধ্যে শেষ করার প্রয়োজন নেই, আপনি আবার পড়েন। মিনিমাম আপনি 2 মাস সময় সর্বনিম্ন নেবেন। তো 2 থেকে 4 মাস হলো আইডিয়াল টাইম। 4 মাসের বেশি যে সময় নিতে চাইবে সে আসলে ফাঁকিবাজ। প্রয়োজন নেই। এমন হইতে পারে যে হ্যাঁ চাকরি করছেন, চাকরি করার ফাঁকে ফাঁকে হয়তো আগে কয়েকটা বিসিএস প্রিলি দিয়েছেন, এখন চাকরি করছেন, চাকরি করার ফাঁকে ফাঁকে আরো কিছু বিসিএস প্রিলি যে ট্রাই করবেন, আপনি বিসিএস এ ট্রাই করবেন। সেক্ষেত্রে চাকরি পড়ার ফাঁকে ফাঁকে আপনি তখন পড়তে পারেন। এটা যেহেতু মেয়াদ থাকবে 2 বছর, আপনি চাইলে লম্বা সময় ধরেই আপনি পড়তে পারেন, সেই সুযোগটা আছে। কিন্তু আইডিয়াল টাইম যদি আপনি পড়তে চান, রেগুলার টাইম পড়াশোনার মধ্যে থাকতে চান, 2 থেকে 4 মাসের বেশি সময় কিন্তু এটাতেও লাগবে না। তাহলে 2 থেকে 4 মাসে আমি বলছি প্রিমিয়াম ফোরেক্স কোর্সেও লাগবে না, এইটুকুই আইডিয়াল টাইম। আর 2 থেকে 4 মাস এখানেও আইডিয়াল টাইম। দুইটা কোর্সের মধ্যে পার্থক্য দুই জায়গায়, কারণ দুইটার কোর্সের ধরনই কিন্তু আলাদা। কিন্তু দুইটাই কিন্তু শর্ট টাইমে ভালো করার জন্য কিন্তু দুইটাই, মানে দুই ধরনের কোর্স, দুইটা দুই ধরনের। ওকে, তাহলে এবার কিন্তু মোটামুটি বিগত সালের প্রশ্নের কথা সবই আমি বলে ফেললাম, যে এটা কার আরএসআই কোর্সটা কাদের জন্য এটাও বলেছি। এবার যে সমস্যার কথা বলেছি, যারা পুরো সব শেষ করেছেন, সিলেবাসও শেষ করেছেন, বিগত সালের প্রশ্ন নিজের মতো করে পড়ে শেষ করেছেন, আরএসআই দিয়ে করেন নাই। কারণ আরএসআই দিয়ে করলে সমস্যা থাকার কথা না, এবং সেটা ভালোভাবে যদি করে, কিন্তু এক্সাম প্র্যাকটিস করেন নাই, তাদের জন্য এক্সাম দরকার। বিশেষ প্রিলি মেইন কোর্সে যারা ভর্তি হবেন তারা তো ঠিকই এক্সামগুলো দেওয়ার সুযোগ আছে, আপনার 10,000 এমসিকিউ এক্সাম দেওয়ার সুযোগ আছে, বা 130টা এক্সাম দেওয়ার সুযোগ আছে, আরো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ আছে। কিন্তু অন্যান্য ব্যাচগুলো, বা আপনি ধরেন কোনো ব্যাচেই ভর্তি হন নাই, শুধু পড়েই যাচ্ছেন, কোনো এক্সাম দিচ্ছেন না, তাদের জন্য এক্সাম দরকার। কারণ আমাদের 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ যেটা, সেটা কিন্তু সর্বনিম্ন ফি মাত্র 999 টাকা। অনেকের আছে যে আমার কোর্সগুলো করার সামর্থ্য রাখেন না, হইতেই পারে। সেক্ষেত্রে আমি বলবো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান, এক্সাম ব্যাচটাকে ইউটিলাইজ করা শিখেন যদি পরিশ্রমী হন। এই 10,000 এমসিকিউ এটা আমাকে বাছাই করতে কিন্তু 3 বছর সময় লেগেছে এটার পিছনে। 3টা ধাপে কিন্তু এটা অ্যাড করা হয়েছে। প্রথম ধাপে প্রথম বছরে গিয়ে 4,000 এমসিকিউ বাছাই করেছিলাম, এবং আমার মনে পড়ে ওই 4,000 এমসিকিউ নিয়ে আমি 4,000 এমসিকিউ সলভ ক্লাসও করেছিলাম, যেটা ইউটিউবে গেলে দেখতে পাবেন ওই এমসিকিউ গুলো। তাহলে ওই 4,000 যখন বাছাই করেছি, কি পুরো সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 4,000 বাছাই করেছি। সেকেন্ড বছরে এটাকে আমি বানাইছিলাম 8,000 এমসিকিউ এক্সাম ব্যাচ। ওই 4,000-এর সাথে নতুন 4,000 আরো অ্যাড করেছি, তার মানে ওই 4,000 যেটা ছিল ওটা বাদ দিয়ে এর পরের লেভেলের যে গুরুত্বপূর্ণ 4,000 সেটা অ্যাড করেছি। এবার এসে এটাকে 10,000, এবং টার্গেটই ছিল যে 10,000 পর্যন্ত নিয়ে যায়, এটাকে ফিক্সড করা। এবার আগে থেকে কিছু প্রশ্ন যেরকম ছিল 8,000-এর মধ্যে 1,000-এর প্রশ্ন বাদ যাবে, বাদ গেছে। নতুন আরো কিছু প্রশ্ন অ্যাড করা হচ্ছে, অ্যাড করে 10,000 বানানো হচ্ছে এটাকে, এবং এটা রানিং কাজটা। তো 10,000 হয়ে যাওয়ার পরে এইটাকেই বারবার মডিফিকেশন করা হবে, সংখ্যাটা 10,000-ই থাকবে এক্সাম ব্যাচের। এবং বিসিএস ডক্টরের আইকনিক এক্সাম ব্যাচ হবে এটা। আইকনিক এক্সাম ব্যাচ মিনস আইকনিকই, এর যে প্রশ্ন থাকবে, এর যে ব্যাখ্যা থাকবে, একটা সিঙ্গেল এক্সাম ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমনই পড়বে। সিঙ্গেল এক্সাম ব্যাচ, কিন্তু হাজার হাজার এক্সাম ব্যাচ না, কিন্তু সিঙ্গেল এক্সাম ব্যাচ। যে সিঙ্গেল এক্সাম ব্যাচে প্রায় 130টার মতো এক্সাম থাকবে, 130টা এক্সামের মাধ্যমে 10,000 এমসিকিউ সলভ করা হয়ে যাবে আপনার। মনে হতে পারে যে এই বিসিএস এর জন্য তো 10,000 হলো, তো পরের বিসিএস এর জন্য কিছু আপডেট হবে না? হবে। কিছু এমসিকিউ এখান থেকে বের হয়ে যাবে, কিছু এমসিকিউ নতুন ঢুকবে, ঢুকে পরের ব্যাচটা চলবে। এইভাবে কিন্তু সংখ্যাটা 10,000-ই থাকবে, প্রত্যেকটা বিসিএসই কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে খেয়াল করেন যে 10,000 এমসিকিউ এর মধ্যে এমন প্রশ্ন থাকবে যে অনেক কিছু আছে যে আপনি নিজেও পড়েন নাই, আমি নিজেও কোনো কোর্সে পড়াইনি। কারণ কি, আমরা যতই হাজার হাজার যত প্রশ্নই পড়ি না কেন, 200টা বিসিএস প্রিলির 200 প্রশ্নের মধ্যে কি কখনো আপনার 200টা প্রশ্ন কমন পড়বে? পড়বে না। আনকমন প্রশ্ন ওখানে থাকবেই। তো আপনাকে যখন আমি প্র্যাকটিস করাবো, তখন ডেফিনেটলি আনকমন প্রশ্ন দিয়েই প্র্যাকটিস করাবো। তো আপনার পড়ার বাইরেও কিন্তু অনেক প্রশ্ন এখানে থাকবে। তো পড়ার বাইরে অনেক প্রশ্ন যখন থাকবে, সেটা ডেফিনেটলি আবার গাঁজাখুরি কোনো প্রশ্ন থাকবে না, ডিপ প্রশ্ন থাকবে, অথবা ওই টপিক রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকবে, এবং সেটার আবার ব্যাখ্যাও থাকবে। আপনি যখন এটার ওই প্রশ্নটা পড়ছেন, ব্যাখ্যাও পড়ছেন, তখন আপনার রেগুলার পড়ার বাইরে অতিরিক্ত কিছু পড়া হয়ে যাচ্ছে কিনা, হচ্ছে কিন্তু। আমি নিজেও পড়ার মাধ্যমে কিছু 50% পড়া পড়তাম, পরীক্ষা দেওয়ার মাধ্যমে 50% পড়া শিখতাম।
তাহলে এটা কি হবে, তাহলে আপনি যদি পরিশ্রমী হন, ধরেন আপনার কাছে টাকা পয়সা কম থাকে, তাহলে কি এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যে টপিক অনুযায়ী যে টপিকগুলো ফিক্সড করে দেওয়া আছে টপিক দিয়ে নিজের 2-3টা বই থেকে আপনি পড়লেন, পড়ার পরে এবার পরীক্ষা দিলেন, ধরেন 60 মার্কের বা 70 মার্কের একটা পরীক্ষা। তাহলে এবার 60 এবং 70 মার্কের মধ্যে আপনি যে পড়াটা পড়লেন, পড়ার পরে দেখা গেল যে আপনি 40টা প্রশ্ন কমন পাইছেন, বাদ বাকি 30টা প্রশ্ন কমন পান নাই। সেই 30টা প্রশ্ন আপনি এক্সাম ব্যাচ থেকে কভার করে ফেলতেছেন এবং ওটার ব্যাখ্যাও আছে। তাহলে পড়ার লেভেলটা তো আপনার জায়গা থেকে আপনি নিজে নিজেও বাড়াইতে পারবেন। পারবেন কিনা? বাড়ানো সম্ভব। ঠিক আছে। তাহলে এটাই বলছি যাদের আহ, যেটা বললাম যে এখানে এখানে ওই প্রশ্নগুলো গাইডলাইন হিসেবে নেবেন, ব্যাখ্যাগুলোকে গাইডলাইন হিসেবে নেবেন, নিয়ে সলভ করবেন। অনেককে আমি বলছি 10,000 এমসিকিউ এক্সাম বেসে মানে পরীক্ষার গুরুত্ব বোঝানোর ট্রাই করছি অতদিন, অনেক দিন থেকে। আর পরীক্ষার গুরুত্ব বোঝাইতে গিয়ে সেটা হইতে পারে যে আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দেন সেটাও হবে, আপনি 10,000 এমসিকিউ পরীক্ষা দেন সেটাও হবে, কিন্তু পরীক্ষাটা দেন। পরীক্ষা পরীক্ষা না দিলে কিন্তু কখনোই আপনি ভালো করবেন না, যতই পড়া থাকুক না কেন। ঠিক আছে, যতই পড়া থাকুক না কেন আপনি কিন্তু কখনোই ভালো করবেন না। ওকে। তাহলে এই যে যতগুলো কোর্সের কথা বললাম, শুধু এক্সাম ব্যাচেরও কিন্তু ফ্রি এক্সাম আছে আমাদের বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইটে গেলে দেখবেন ফ্রি এক্সাম এবং পিডিএফ নামে একটা সেকশনই আছে। ওখানে প্রায় 1300 এমসিকিউ ফ্রি করা আছে, 13টা এক্সাম দেওয়া আছে, তাহলে প্রশ্নের প্যাটার্ন ওখানে দেখে বুঝতে পারবেন। তাহলে এখানে যতগুলো কোর্সের কথা বললাম, বিসিএস প্রিলি মেইন কোর্স, প্রিমিয়াম ফোরেস কোর্স, তারপর আরএসআই কোর্স, কোনটা কার জন্য প্রয়োজন সবটাই আমি বলেছি। এবং প্রত্যেকটা কোর্সেরই কিন্তু ফ্রি ক্লাসগুলো বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা ক্লাসই কিন্তু আছে। ঠিক আছে, ফ্রি ক্লাসগুলো প্রত্যেকটা কোর্সের ফ্রি ক্লাসগুলো আছে, আপনি সেগুলো দেখেন। কনফিউশন দূর হোক কোনটা কোনটার আপনার দরকার। আর আমি শুরু থেকে সব বলেছি যে কোন কোর্স কার জন্য দরকার, একদম ইন ডিটেলসে আমি বলে দিয়েছি। ঠিক আছে। শেষে এক্সাম ব্যাচে যদি কারো সামর্থ্য না থাকে সে এক্সাম ব্যাচে ভর্তি হন, বা আপনি যদি পরিশ্রমী হন তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কোর্সের আন্ডারে যে সাবজেক্টগুলো যে ক্লাসগুলো দেওয়া আছে, পরিশ্রমী হইলে ওইটাকে গাইডলাইন ধরে আপনি বাদ বাকিটা আগাইতে পারবেন। আপনার আর আমাকে তখন প্রয়োজন হবে না, আপনি নিজে, এরকম প্রমাণ প্রচুর আছে। আরএসআই কোর্সে ভর্তি হয় নাই, আরএসআই ফ্রি ক্লাস দেখেই সে 2-3 জন স্টুডেন্ট আমাকে এসে বলেছে সে ফ্রিলি টিকছে, কারণ তারা পরিশ্রমী। সামর্থ্য ধরেন অর্থ খরচের সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু সে পরিশ্রমী বা মেধাবী। মেধাবী আমি পরেই বলবো, সে পরিশ্রমী, সে ওই গাইডলাইন ধরে বাদ বাকি প্রশ্নগুলো সলভ করছে বা সেই গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো সলভ করছে, যার কারণে সে টিকছে। শুধু ফ্রি পিডিএফ এর অংশগুলো পড়ে, মেডিকেল পার্ট, ডেন্টাল পার্ট এবং জেনারেল পার্টের সাথে নিজেরও আছে, আমি আমার ক্রেডিট আমি নিব না, কিন্তু তারা কিন্তু সুক্রিয়া জানিয়েছে, কারণ জাস্ট ওই ফ্রি পিডিএফ এর অংশগুলো দেখে গেছে, তার হেল্প হয়েছে বিসিএস প্রিলি পাস করতে গিয়ে, এটা জানিয়েছে। তার এরকম নজিরও কিন্তু আছে। ঠিক আছে। এখন আরো কিছু প্রশ্ন যেটা আপনাদের থেকে পাই, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া মনে করি দরকার। আরো কিছু প্রশ্ন আপনাদের ইন দ্য মিন টাইম করতে পারেন। কিছু প্রশ্ন, কমন প্রশ্ন এরকম থাকে যে এই কোর্সটা তো গতবারের কোর্স, যেটা আমি শুরুতে বলছি সেটা আবার বলি, যে কোর্সটা গতবারের কোর্স এটা তো একটা রেকর্ডেড কোর্স, এটা কি সামনের বিসিএস আমার কাজে লাগবে? এই প্রশ্নটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে 50তম বিসিএস এ এই যে পড়া প্রিমিয়াম ফরেস্ট কোর্স পড়াচ্ছেন, এটা কি আমার 51তম কাজে লাগবে? দেখেন আমাদের বোঝার ক্ষেত্রে কত ভুল থাকে, যার কারণে প্রশ্নগুলো আমাদের ভুল। ম্যাচুরিটি কতটুকু ঘাটতি থাকলে আমরা এই প্রশ্নগুলো করি, তাই না? তো ওই রকম ম্যাচুরিটি। তার এর মানে কি দাঁড়ায়, আপনি ধরেন 50-এর জন্য যা পড়বেন সেটা যদি 51তম বিসিএস এ কাজে না লাগে, যদি এই কনফিউশন হয় আপনার যে 51তম বিসিএস এটা হবে কিনা, তাহলে কি দাঁড়ায়, আপনি 50-এ যা পড়ছেন বা আমি যা আপনাকে পড়িয়েছি সেগুলো সব বাদ দিয়ে আপনাকে 51তমর জন্য নতুন কিছু আমি পড়াবো বা আপনাকে পড়তে হবে, ব্যাপারটা এটাই তো দাঁড়ায়। বিসিএস সিলেবাস তো একই আছে, গতবারের জন্য যেটা আছে এবারের জন্য সেটাই। তাহলে গতবার আপনি যে পড়া পড়েছেন সেটা এই বছরে কেন কাজে লাগবে না? কোনো যৌক্তিকতা আছে? নাই। আমি তো এটা শুরু থেকে আবার বললাম যে যতটুকু আপনার আপডেট করার দরকার সেটার জন্য তো নির্দিষ্ট বিসিএস এর আগে আপনি রিসেন্ট পার্টে পড়বেন। ঠিক আছে। বা আপনার যদি মনে হয় যে এরপরে নতুন কিছু টপিক থেকে প্রশ্ন হয়েছে, আপনি সেই টপিকগুলো আপনি পড়বেন, সেটা আপনি তো বুঝেই যাবেন যে 50তম বিসিএস এর নতুন কি কি টপিক থেকে প্রশ্ন হচ্ছে, আপনি ওই টপিকগুলো নিজে পড়ে ফেলেন। ঠিক আছে।
ওই টপিকগুলো পড়লি, ওই টপিক নিজে যদি না পড়েন শুধু প্রশ্ন সলভ করেন ওই টপিক, মানে বিভিন্ন বই বা গাইডে তো প্রশ্নগুলো আছে, বা আরএসআই কোর্সে তো আমি নিজেও সেগুলো পড়াবো, আরএসআই কোর্সে যারা থাকবে, না না ভর্তি হলেও আপনি নিজেও যদি ওই বিসিএস এর প্রশ্নগুলো নতুন যেগুলো সলভ এসেছে আপনি সেগুলো পড়ে ফেললে তো হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমি একটা কথাই বলি যে বিসিএস প্রিলির যে প্রস্তুতি সেটা আসলে মেইন প্রস্তুতি একবারই, সেটা মেইন কোর্সে ভর্তি হয়ে নেন আর পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে নেন, যেখানে নেন না কেন মূল প্রস্তুতি মোটামুটি একই জায়গায়। রিসেন্ট যে টপিকগুলো পড়তে হয় বা এর মধ্যে ইন দ্য মিন টাইমে যে বিসিএস গুলো হয়, এই বিসিএস গুলোর মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট টপিকে বেশি ফোকাস করে, নতুন কোনো টপিকে, যে বারবার দুই তিনটে বিসিএস এ নতুন একটা টপিক থেকে প্রশ্ন আসছে, তখন ওই টপিক নিয়ে আলাদা করে পড়ে ফেলা বা ওই রিলেটেড প্রশ্ন সলভ করলে তখন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে, পড়াটা সহজ করে ফেলতে হবে। প্রত্যেক বিসিএস এর জন্য নতুন করে কোনো কোর্সে ভর্তি হওয়া যাবে না। একবার কোর্স করে একবার ভর্তি হলে পড়াটা একবারই গুছিয়ে ফেলতে হবে। বারবার এরপরে কয়টা বিসিএস দেন দেন সমস্যা নেই, 6টা দেন, 7টা দেন, প্রিলি দেন, কয়টা দেন, রেকর্ড করে ফেলেন, কোনো সমস্যা নেই, রেকর্ড করবেনই তখন। পড়ার যদি সিস্টেমে যদি ঠিকঠাক আপনি আগান, ঠিক আছে, কোনো বিসিএস ফেল করার কথা না। আর একটা হলো যে অনেকে শুধু পিডিএফ চান। তো প্রথম কথা, মূলনীতি হচ্ছে যে শুধু পিডিএফ কোনো কোর্সই দেওয়া হবে না। প্রথম মূলনীতি এটা যে কোর্স ছাড়া কোনো পিডিএফ নাই, কারণ পিডিএফটা কোর্সেরই অংশ। কোর্সের মধ্যে থাকে ক্লাস, কোর্সের মধ্যে থাকে পিডিএফ, দেন হচ্ছে এক্সাম। এই তিনটা মিলে কোর্স, এবং তিনটা মিলেই হচ্ছে আপনার সাকসেসের পাথওয়ে। পিডিএফ কখনো সাকসেসের পাথওয়ে না। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করেও আপনাকে পিডিএফ দেওয়া হবে না, মানে অ্যাজ এ কোর্স পলিসি অনুসারে শুধু পিডিএফ সেল করা হবে না। সেকেন্ড হলো যে পিডিএফ নিয়ে আপনি উপকৃত হবেন না, কারণ আমি তো শুরুতেই বলেছি যে আমি এই পিডিএফটা কিভাবে ইউজ করতে হবে, পিডিএফ এর কোন জায়গায় বেশি ফোকাস করতে হবে, পিডিএফ এর পড়াগুলো আপনি কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন, কোনটা ছাড়বেন কোনটা ধরবেন, এগুলো সব আমি ক্লাসে আলোচনা করি। তাহলে পিডিএফ আপনি একা পড়ে যদি 2 ঘন্টা একটা পিডিএফ পড়েন, পড়ে আপনি ধরেন পুরো পিডিএফ একা পড়ে যতটুকু আপনি উপকৃত হবেন, তার চাইতে যোজন যোজন 5 গুণ 6 গুণ বেশি উপকৃত হবেন ওই 2 ঘন্টার সময় পিডিএফ না পড়ে আমার ওই 2 ঘন্টার একটা ক্লাস দেখলে। ঠিক আছে, এই জন্য পিডিএফ যদি 10 ঘন্টা আপনি পড়েন, ওই 10 ঘন্টা পড়ে যতটুকু উপকৃত হবেন, আপনি 10 ঘন্টা ক্লাস দেখলে আপনি তার চেয়ে বেশি উপকৃত হবেন। ঠিক আছে, তার মানে এটা আপনি উপকৃত হবেন না, ঠিক আছে, শুধু পিডিএফ নিয়ে। ঠিক তেমনি ভাবে পিডিএফ শুধু দেওয়াও হবে না। আর কারো যদি মনে হয় যে না আমার পিডিএফটাই দরকার, আমার এই পরামর্শ আপনি নেবেন না, তারপরে তাকে ভর্তি হতে গেলে কোর্স ফি দিয়েই ভর্তি হয়ে পিডিএফটার অ্যাক্সেস নিতে হবে, মানে কোর্সে যুক্ত থাকতে হবে, আলাদা করে সম্ভব না। আবার আরেকটা প্রশ্ন থাকে যে রেকর্ডেড ক্লাস ফি অর্ধেক নেন, এরকম একটা বিষয় থাকে। ক্লাসের নাম রেকর্ডেড দিয়ে কি এর কোয়ালিটি কমানো যাবে? যে লাইভটা এখন নিচ্ছি, যে ক্লাসটা আমি নিচ্ছি, সেই ক্লাসটা পরের সেকেন্ডে রেকর্ডেড হয়ে যাচ্ছে, তাতে কি সেই ক্লাসের কোয়ালিটি কমে যাচ্ছে, কন্টেন্ট কমে যাচ্ছে, ওই কোর্সের ওই ক্লাসের পিছনে যে তৈরি করা, মানে পিছনে যে পরিশ্রম সেটা কমে যাচ্ছে? যে লাইভে ভর্তি হইলো, সে লাইভ ক্লাস করতে পারলো, সে কি দোষ করলো যে আপনি এখন রেকর্ডেড ক্লাস করার সময় অর্ধেক ফি দিতে যাচ্ছেন? সে তো আপনার সাথে বেশি কিছু পায়নি, সেম জিনিসই পেয়েছে। একটা কোর্স যখন রেডি করি, একটা সাবজেক্ট যখন আমি যদি প্রিমিয়াম ফোরেস কোর্সে ইয়ার কথাই বলি, বাংলাদেশ বিষয়াবলীর কথাই বলি, বাংলাদেশ বিষয়াবলীর পিডিএফ এই কন্টেন্ট রেডি করতে গত বছর লেগেছিল, ফোরেসের সময় লেগেছিল 30 ঘন্টা, যেটা আমি ক্লাসেও বলেছি ওদের। এই বছর নতুন করে এটা আপডেট করতে লেগেছে আরো 10 ঘন্টা। তাহলে 30, 10, 40 ঘন্টা সময় লাগছে একটা পিডিএফ রেডি করতেই বাংলাদেশ বিষয়গুলি। নিজে টাইপ করি, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো বাছাই করতে হয়, সবকিছু করেই কিন্তু এগুলো লেগেছে। এরকম তো প্রত্যেকটা সাবজেক্টেই যায়। এবং তার সাথে কি এটা গেছে, 2018 সাল থেকে বিসিএস এর সাথে লেগে আছি, এই 7টা প্রিলি টিকেছি, প্রত্যেকটা বিসিএস এর টিকার যে অভিজ্ঞতা, সবকিছু এর সাথে অভিজ্ঞতা মিশ্রণ আছে না? একদিনে কি আসছে? আপনার জন্য শুধু 25 দিনের অ্যাক্সেস, আপনি অনেকে আছে যে 10 দিন 12 দিনের জন্য নিব, তবে ফি কমান 10 টাকা নেন, ব্যাপারটা এরকমই দাঁড়ায়। তা আপনাকে যখন একবার এই কোর্স কোনো অ্যাক্সেস দেওয়া হচ্ছে, তখন ওই কোর্সের মেয়াদ 1 বছর থাকুক আর 2 বছর থাকুক, পুরোটার জন্যই তো আপনি অ্যাক্সেস পাচ্ছেন। যখন অ্যাক্সেস পাচ্ছেন তখন সবগুলো পিডিএফ তো একবার অ্যাক্সেস পাচ্ছেন, এবং ক্লাস বলেন পিডিএফ বলেন, এখানে তো পরিশ্রম, যেটা আমার তো 2018 সাল থেকে যে পরিশ্রম, যে অভিজ্ঞতা, সবকিছুর মিশ্রণ দিয়ে তো এর ভিতরে পাচ্ছেন।
তাহলে লাইভ ক্লাস না রেকর্ডেড ক্লাস? আসলে ক্লাস তো রেকর্ডেডই থাকবে আলটিমেটলি। আজকে একটা ক্লাস যখন, একটা কোর্সে যখন 100টা ক্লাস হবে, তার মধ্যে 99টা একটা ক্লাস হইলে সেটা রেকর্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আমার তো বিষয়টা এরকম যে আমি তো গতানুগতিক কোনো কোচিং সেন্টার না যে বাইরের কাউকে হায়ার করে নিয়ে এসে পড়াচ্ছি। যখন আমি পড়াচ্ছি এবং আমার পড়ানোর স্ট্যান্ডার্ডে আপনারা যারা বিশ্বস্ত, যারা মনে করেন, তাদের লাইভ এবং রেকর্ডেড ক্লাস কোনো ম্যাটার করবে না। কারণ আমি তো ওই টার্গেট নিয়েই আমি এখানে আসছি বা পড়ানোর জন্য আসছি। যেই টার্গেট হচ্ছে আমি সেভাবে পড়ানোর ট্রাই করবো, প্রত্যেকটা কোর্স এমনভাবে তৈরি করব প্রত্যেকের সমস্যা অনুযায়ী কোর্স থাকবে এবং সেই কোর্সে সে গেইন পাবে। এখন ধরেন প্রত্যেকের সমস্যা, যেটা 5টা কোর্স আমি কথা বললাম, প্রত্যেক বছরে কি 5টা কোর্স লাইভ করানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই জন্য কোর্সগুলো এমনভাবে তৈরি করছি যে এখান থেকে বছরের পর বছর যেন উপকৃত হয়। হ্যাঁ, লাইভ আমি সেটাই করব যেগুলোতে প্রবলেম হবে আর কি। ধরেন আপনি একটা কোর্সে, মেইন কোর্সে পড়াইতে গিয়ে প্রবলেম হচ্ছে, অনেকগুলো প্রবলেম একসাথে অ্যারাইজ করলো, তখন আমি লাইভ করে সেগুলো পড়াই দিলাম। ফাউন্ডেশন কোর্সে একই অবস্থা, অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করলো, তখন আমি লাইভ করে দিলাম। প্রিমিয়াম ফোরেস্ট কোর্সে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করলো, তখন আমি লাইভ করে দিলাম। আর আরএসআই তো প্রত্যেক বছরই নতুন প্রশ্ন অ্যাড হইলে সেটা লাইভ হবে। ঠিক আছে। তাহলে এই বিষয়টা, হ্যাঁ, সরি, যে ক্লাস রেকর্ডেড বা লাইভ, এটা ভুয়া বিষয়। আমি লাইভ ক্লাসে দেখেছি, লাইভ ক্লাসে কেউ প্রশ্নই করে না। লাইভ ক্লাসে প্রশ্ন না করার দুইটা রিজন। একটা হলো লাইভ ক্লাস সময়টাতে সে বুঝতেই পারে না আসলে প্রবলেম কোথায় হতে পারে। কি বললাম, প্রবলেম কোথায় হইতে পারে, এমন না যে সে অনেক সময় বলে না যে যদি প্রশ্ন না থাকে তাহলে হয় তোমরা সব বুঝছো অথবা কিছুই বুঝো নাই। আমি এটা বলি না। আমি এটা বলি, লাইভ ক্লাস চলাকালীন যদি কোনো প্রশ্ন না হয়, তাহলে আমি বুঝতে পারি লাইভ ক্লাসের সময় সে সবকিছু বুঝে যাচ্ছে ওই সময়টাতে, কিন্তু কি প্রবলেম অ্যারাইজ হইতে পারে ওই সময়টাতে সে এটা আইডেন্টিফাই করতে পারে না, পরবর্তীতে পড়ার সময় সে আইডেন্টিফাই করতে পারে। তো আলটিমেটলি ওই আইডেন্টিফিকেশন যেটা হয়, সেটা কিন্তু আমাদের গ্রুপ চ্যাটে সলভ করতে হয়। সেটা কিন্তু তখনই বোঝাইতে হয়। বা এরকম যদি কোনো কিছু বিষয় থাকে, সেটা পরবর্তীতে অনেকগুলো প্রবলেম যদি জমা হয়, তখন লাইভ ক্লাসের মাধ্যমে সেটা সলভ করে দেওয়া যায়। এটাই কিন্তু দাঁড়ায়। সুতরাং লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এই ট্যাগ দিয়ে কোর্স ফি কোনোদিন কমবে না। লাইভ ক্লাসের ফিউ যেটা, রেকর্ড ওটা পরবর্তীতে রেকর্ডেড হয়ে গেল, ফিউ সেম থাকবে। যদি ফি কমে, ডিসকাউন্ট আসে, সবার জন্যই সেম। ঠিক আছে, সবার জন্যই সেম। ওকে। এই বিষয়গুলো ছিল, আরো কিছু প্রশ্ন এগুলো জিজ্ঞেস করা হয়। তো কোর্স ফি যেগুলো আপনি দেখতে পাবেন, সেগুলো বিসিএস ডক্টর অ্যাপ ওয়েবসাইটে দেখতে পাবেন। কোনো ডিসকাউন্টের অফার আসলে, কোনো কোর্সের নতুন ক্রিয়েশন আসলে, সেগুলো বিসিএস ডক্টর ফেসবুক পেজে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে। তো মোটামুটি আমার জায়গা থেকে আমি সবগুলো কোর্স, আপনাদের সমস্যাগুলো নিয়ে এবং কোন সমস্যার বিপরীতে কোন কোর্স বা আপনি কি করলে ভালো হবে, কোর্স না করে আপনি যদি এই প্রত্যেকটা কোর্সের ফ্রি ক্লাস দেখেন, তাহলে তো আপনি গাইডলাইন পেয়ে যাবেন যে আপনি আপনার সমস্যার বিপরীতে আপনাকে কিভাবে পড়তে হবে। কারণ ওই ফ্রি ক্লাসগুলোতে সেই মানে পড়ানোর প্যাটার্নটাই তো আছে এখানে, যেটা আমি কোর্সে পড়িয়েছি সেগুলোই তো ফ্রি হিসেবে দিয়েছি। তাহলে ওখানে ঢুকলেও তো আপনি বুঝতে পারবেন। সাথে যে আমি বললাম যে পরিশ্রমী যদি হন, তাহলে পরিশ্রমী মেধাবী হলে ডেফিনেটলি আপনি ওই গাইডলাইনটা কাজে লাগিয়েই আপনি চূড়ান্ত সফলতা পাবেন। সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়াবে না কখনো। আর এটার ক্ষেত্রেও একটা স্ট্যান্ডার্ড আছে, যে আমি বললাম যে প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে। তো ওইটাই হচ্ছে মানে আপনাকে হেল্প করার আমার ওয়ে, ফ্রি ক্লাসের মাধ্যমে, ওই পলিসির মাধ্যমে। কিন্তু কোর্সে যেটা আসতে গেলে, কোর্সে যে যে রুলস আছে, যে ফি আছে, এটা দিয়ে অ্যাড হইতে হবে। হুম। এক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি আমরা যারা চাকরি প্রস্তুতি নিতে আসি, তারা সব সমান সামর্থ্যবান না, সমস্যা ডেফিনেটলি থাকবে। কিন্তু এখানে কোর্স রেগুলেশনের বাইরে গিয়ে আসলে অন্যভাবে ম্যানেজ করা, ফি কমাই দেওয়া, এটা পলিসির মধ্যে নেই। সুতরাং এটা চাইবেন না। যেটা থাকবে, যেটা ফি থাকবে, সেই ফিতে আসলে ভর্তি হইতে হবে। কারণ ফি অনুসারে, কোর্স অনুসারে প্রত্যেকটা মানে কোর্স অনুসারে প্রত্যেকটা ফি কিন্তু আলাদা। যে আপনার যেটা সামর্থ্য, যেটা কোলায়, সেটা আপনি নেবেন। যদি সেই সামর্থ্য না থাকে, ফ্রি ক্লাসগুলো দেখেন, প্রচুর ফ্রি ক্লাস আছে। আর ফ্রি ক্লাস দেখে আপনি যদি পরিশ্রমী মেধাবী হন, তাহলে তো কাজে লাগিয়ে দিতে পারবেন। তখন আর আপনার অন্য কোনো হেল্প লাগবে না। ঠিক আছে। তা আপনি ধরেন যদি এমন হয় পরিশ্রমী না, তাহলে আপনাকে যদি আমি কোর্স ফ্রিও করাই, আপনি ফ্রিলি পাস করবেন না। আপনি যদি পরিশ্রমী হন, তাহলে ওই ফ্রি ক্লাস কাজে লাগিয়ে আপনি ফ্রিলি পাস করবেন। কথা ক্লিয়ার কিনা?
ঠিক আছে, আমার কোর্সের প্রিলি কোর্সের কিন্তু সাকসেস কিন্তু 100 জন ভর্তি হলে 50 জনই প্রিলি পাস করে, 150 জন ভর্তি হলে 80-86 জনই কিন্তু প্রিলি পাস করে, 46, 47, 48 এগুলো দেখেছি। তার মানে কি, এরকম রেট কিন্তু কোথাও পাবেন না। কিন্তু আপনাকে যদি 100 জনকে আমি ফ্রি পড়াই, 5 জনও প্রিলি পাস করবে না। কিন্তু 100 জন যদি আমি আমার পেইড কোর্সে থাকে, 50 জনই প্রিলি পাস করবে। পার্থক্য ওই জায়গাটাতেই। ঠিক আছে, ফ্রি জিনিসের কোনো গুরুত্ব থাকে না। আর যারা কিনা ওই ধরনের মানে বিষয়গুলো নিয়ে ভর্তি হইতে চায়, তারা আসলে গুরুত্ব দিয়ে পড়েও না। ওই যার কারণে ফ্রি ক্লাস তো আছেই ওখানে, ফ্রি ক্লাসকে কাজে লাগিয়ে এই জন্য তারা প্রিলি পাস করতে পারে না। ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, কারো কাছে কোনো কোর্সে ভর্তি হতে হয় না, প্রয়োজন হয় না। আপনি পরিশ্রম করতে জানলে বিসিএস এর সিলেবাস নিয়ে বসেন, বিগত সালের প্রশ্ন কিভাবে পড়তে হয় আমার আরআইএসএ প্রোগ্রামে দেখেন। আমার কোর্স, মেইন কোর্সগুলো ভালো না লাগলে অন্য কোর্স ইউটিউবে একটা টপিক লিখে সার্চ দেন, আমার চাইতে প্রচুর ভালো পড়ায়, তাদের কন্টেন্ট আপনার কাছে হাজির হয়ে যাবে। সেগুলো পড়েন, সেগুলো নোট ডাউন করেন, পড়েন, পরীক্ষা দেন। একটা এক্সাম ব্যাচে সর্বোচ্চ 1,000 টাকা আপনাকে প্রশ্ন, মানে পুরো এক্সাম যদি একটা বছর দিতে চান, সর্বোচ্চ 1,000 টাকা খরচ করতে হবে, এটুকু তো করতেই হবে। শুধু এক্সাম ব্যাচ কন্টিনিউ করেন, আর পড়াশোনা নিজের মতো করে চালায়, সেটা কিন্তু চলবে, কোনো সমস্যা নেই। কোর্সে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না, প্রচুর ফ্রি ক্লাস আছে, আপনি দেখেন, গাইডলাইন নেন। আর যদি মনে হয় যে আমার হাত ধরে আপনি হাতে কলমে আমার কাছে শিখবেন, বা যেভাবে আমি পড়াই, যে ক্লাসগুলো দেখেছেন, এর প্রত্যক্ষ গাইডলাইনে আপনি পড়বেন, পরীক্ষা দিবেন, তাহলে ডেফিনেটলি কোর্সের যে সিস্টেম, কোর্স যে ফি, সেই সিস্টেমে আপনাকে যোগ অ্যাড হইতে হবে। এবং অ্যাড হওয়ার পরে যত ধরনের সাপোর্ট দরকার সেটা আমি দিব। কিন্তু অ্যাড হওয়ার আগ পর্যন্ত যেগুলো ইকোনমিক্যাল যে বিষয়গুলো আছে, কোর্স ফি কমানো বাড়ানো বা বিভিন্ন পলিসিগত চেঞ্জ, এগুলোর কোনো কিছু চেঞ্জ হবে না। লাস্ট কথা, যে কোর্সে সবাই ওয়েলকাম থাকবেন, কিন্তু তার মধ্যে 3টা জিনিস ফিক্সড: আপনাকে ভদ্র হইতে হবে, আপনাকে সৎ হইতে হবে, পরিশ্রমে সৎ এবং একনিষ্ঠ পরিশ্রমী হইতে হবে। সবার আগে বলেছি কিন্তু ভদ্র হইতে হবে। আপনি এখানে আমার কাছে পড়তে আসবেন, আমাকে যদি সম্মান না করতে পারেন, সেটা কাজে লাগবে না। আপনি যে কোনো জায়গায় যখন পড়তে যাবেন, টিচারকে যদি সম্মান না করেন, টিচারের সাথে ভদ্রভাবে যদি কথা না বলেন, কোনোদিনই ভালো কিছু আসবে না। এই জন্য আমার কাছে শর্তই এটা, যে আপনি আমার সাথে ভদ্র ব্যবহার করবেন কি করবেন না, প্রায়োরিটি হলো এটা, যে আপনি ভদ্র না হলে আমার কোর্সে আসবেন না। কথাবার্তায় শালীনতা, আমাকে স্যার বলতে হবে ব্যাপারটা এরকম না, অনেকে স্যার বলে, অনেকে ভাইয়া বলে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাইয়া বলার মধ্যে রেসপেক্ট থাকতে হবে। অপমান সূচক কোনো কথাবার্তা, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। আপনি জেনে শুনে আসবেন। আমার লিমিটেশন থাকবে, ডেফিনেটলি থাকবে, আমার সমস্যা থাকতে পারে, ঠিক আছে? তো সেগুলো কি, আপনি তো সবকিছু প্রত্যেকটা মানুষের লিমিটেশন থাকবে। 100টা ক্লাস হলে একটা ক্লাসে সমস্যা থাকতে পারে, আমি 100টা জিনিস পড়াইলে 2টা তথ্য ভুল পড়াতে পারি। সব ধরনের লিমিটেশন থাকতে পারে, সবারই থাকবে। আমি 100% সব তথ্য জেনে ক্যাডার হইনি, পৃথিবীর কেউই ক্যাডার হয় না। আপনি যা পড়ছেন তার মধ্যে 90, 95, 95% তথ্য যদি কারেক্ট থাকে, আপনার জন্য। এই জন্য বলছি যে যে কোর্সে যাই আসেন না কেন, শুধু এক্সাম ব্যাচেও যদি আসেন, একই কথা, আপনাকে ভদ্র হইতে হবে, কথাবার্তায় শালীন হইতে হবে। এবং আপনি যদি কাউকে রিকমেন্ড করেন, তাকেও এই রিকমেন্ডেশন দিতে হবে। যদি আমার কোর্স আপনার ভালো লাগে, ঠিক তাকেও বলতে হবে, হ্যাঁ আমার কাছে তো এই কোর্স ভালো লেগেছে, তারপরেও তুমি দেখে শুনে ভর্তি হও, তোমার ভালো লাগে কিনা। এবং তাকে এটাও বলে দিতে হবে যে আমার শর্ত: ভদ্র হইতে হবে, সৎ হইতে হবে। সৎ হওয়া মানে কি, সতের মধ্যে অনেক কিছু পড়ে, কিন্তু আমার কাছে ভর্তি হচ্ছেন, ভর্তি হয়ে আপনি পিডিএফ গুলো বাইরে দিচ্ছেন, অন্যকে সেল করে দিচ্ছেন। আমার কিন্তু এখানে বলাই থাকে, প্রত্যেকটাই আপনার কাছে আমানত। খেয়ানত করলে আপনি ধরা খাবেন, ইহকালে পরকালে। ওকে, সতের আরো একটা বিষয় আছে, আপনি সৎ না হলে ঠিক মতো পরিশ্রম করতে পারবেন না। কারণ নিজে নিজেকে যখন জিজ্ঞেস করবেন যে আপনার পড়াশোনায় আপনি কি স্যাটিসফাইড, আপনি যা পরিশ্রম করছেন সেটাতে কিনা আপনি স্যাটিসফাইড কিনা, অ্যান্সার যদি আপনি নিজেকে ভুলভাবে দেন, না আমি স্যাটিসফাইড, আমি পড়ছি, বা আপনাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি তো ভালোভাবে পড়ছি, নিজেকে যদি নিজের জায়গাতে সৎ না থাকেন যে কতটুকু ভালোভাবে পড়ছেন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। পরে বলেছি একনিষ্ঠ পরিশ্রমী, কারণ এখানে যারা আসবে সবাইকে পরিশ্রমী করতে হবে। পরিশ্রমটা কত স্মার্ট ওয়েতে করা যায়, কত ইজি ওয়েতে করা যায়,
ধরেন একজন 10 ঘন্টা পড়লো, বাইরের কেউ আমার কোর্সের বাইরে, আর আপনি আমার কোর্সে এসে 10 ঘন্টা পড়লেন, তার চাইতে ফ্রুটফুল হবে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ। কারণ আমি সে 10 ঘন্টা যদি আপনাকে পড়াই, 10 ঘন্টার মধ্যে পড়াটা এমন ভাবে পড়াবো, এমন ভাবে পড়িয়েছি, ডেফিনেটলি অন্যের 20 ঘন্টার চেয়ে বেশি কাজে আসবে। পরিশ্রম তো করবেন, এই যে আমি বললাম যে আমি যতটুকু যে ওয়েতে পরিশ্রম করতে বলবো সেই ওয়েতে স্মার্ট পরিশ্রম করতে হবে আপনাকে। কিন্তু ওই পরিশ্রম থাকতে হবে কি লাগাতার, একনিষ্ঠ। যে আপনি এই যে আছেন, আজকে ভালো লাগলো করলেন, কালকে ভালো লাগছে না বা করছেন না, এরকম না, লাগাতার থাকতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমার মনে হয় যে আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি। তারপরে অনেক প্রশ্ন থাকবে, এই ভিডিওগুলো আপনাদের তখন আমি সাজেশন দিব যে এই ভিডিওগুলো তখন দেখবেন। প্রয়োজনে প্রত্যেকটা কোর্স অনুযায়ী আমি ভিডিওর আলাদা করে কাট করে ইউটিউবে দিয়ে রাখবো, আপনারা সেটাও দেখবেন। ঠিক আছে? তো আপনার আমার জায়গা থেকে আমি সব অ্যান্সার দিয়েছি, আপনাদের যেসব প্রশ্ন পাই সেগুলো আমি দেওয়ার ট্রাই করেছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে পারেন। ঠিক, ঠিক আছে। একদিন প্রশ্ন করেছিলেন যে এমবিবিএস ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন কিভাবে নেওয়া যায়। এটা নিয়ে আসলে নিজে নিজে যদি প্রিপারেশন নিতে চান, এটার জন্য আমাকে আলাদা সেশন একটা করতে হবে, হ্যাঁ, যে প্রত্যেক বছর ওয়াইজ কিভাবে নিজে নিজে প্রিপারেশন নেওয়া যায়। এখন যেটা বলতে পারি যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, ওটার জন্য তো ওই যে প্রিমিয়াম, সরি, বিসিএস টোটাল পার্মানেন্ট ফাউন্ডেশন করছে, এটা ফার্স্ট ইয়ার থেকে আপনি প্রিপারেশন নিতে পারবেন, ওটাতে ভর্তি হয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা মানে একদম শর্টকাটে বলে দেওয়া আর কি। কারণ প্রিপারেশন নেওয়া একটা বিষয়, আর হাতে কলমে প্রিপারেশন নিয়ে দেওয়া এটা আলাদা হিসাব। কারণ আপনাকে হয়তো বা গাইডলাইন দিতে পারি এইভাবে পড়েন, কিন্তু অনেকে গাইডলাইন ফলো করতে পারে না, বা কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, নিজে নিজে বুঝতে পারে না। তো যেটা বলেছেন, হ্যাঁ, ইয়ার বাই ইয়ার যদি আমরা প্ল্যান করি, হ্যাঁ, সেটার জন্য আলাদা একটা সেশনই লাগবে, সেটার জন্য আলাদা আমার প্রস্তুতি লাগবে, যে আপনাকে একদম প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। ঠিক আছে, ওটা হয়তো বা অন্য একটা সময় আমি বলার ট্রাই করব। ঠিক আছে, আমি তাহলে এখন লাইভটা শেষ করে দিই। আপনাদের অনেক প্রশ্ন যেগুলো আসছে সেগুলো দেখলাম যে ইনবক্সেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো করেছেন, তো ইনবক্সে সেগুলো উত্তর দেওয়া হবে, এবং উত্তর অনেকে পেয়েও গেছেন। তো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, তারপরে আপনি ইনবক্স বা কমেন্টে করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।